বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 29শে জানুয়ারি 2026, আমাদের বাংলাদেশ বার কাউন্সিল লিখিত ব্যাচের দণ্ডবিধির দ্বিতীয় ক্লাস, এবং আজকে আমরা আলোচনা করব দণ্ডবিধির খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। সেটা হলো সাধারণ ব্যতিক্রম। এবং এই সাধারণ ব্যতিক্রম সম্পর্কে আমাদের যে দণ্ডবিধির যে সাজেশন, এই সাজেশনের 2 নাম্বার প্রশ্নটা দেখেন। 2 নাম্বার প্রশ্ন, 2-এর যে ক, এটা যদি দেখি যে সাধারণ ব্যতিক্রম সমূহ কি কি, জেনারেল এক্সেপশন সমূহ কি কি, বিস্তারিত আলোচনা করুন। কোনো একটি কাজ কোনো একটি ব্যতিক্রমের অন্তর্ভুক্ত দাবি করা হলে এই দাবি প্রমাণের দায়িত্ব কার উপর বর্তায়। মানে কোনো কাজ যদি মনে করা হয় যে এটি সাধারণ ব্যতিক্রমের আওতাভুক্ত, তাহলে এটা প্রমাণ করার দায়িত্ব কার। এই 2-এর এই প্রশ্নটা যদি আমরা পড়ি, তাহলে বি সি ডি ই এফ জি এইচ যত প্রশ্ন আছে সব প্রশ্ন ওই এর উত্তরের মধ্যে আছে। তাহলে সাধারণ ব্যতিক্রম হলো এমন একটা বিষয়, আমি আশা করি আপনারা প্রিলিতে যারা পড়েছেন অলরেডি আপনাদের এটা আত্মস্থ হয়ে যাওয়ার কথা, বাট তারপরেও আমরা এখানে নতুন করেই পড়বো। এবং এখানে এই দণ্ডবিধির এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আমি ফৌজদারি কার্যবিধি যখন আপনাদের পড়াইছিলাম তখন বলেছিলাম যে ফৌজদারি কার্যবিধির প্রশ্ন একটা পাবেনি 154 থেকে 205, 265 খ পর্যন্ত। 154 ধারা থেকে 265 ফৌজদারি কার্যবিধি, বুঝছেন? এই জায়গা কি কি আছে 154-তে? যে জিয়ার মামলা কেমনে দায়ের করে, তদন্ত করে কিভাবে, তারপরে প্লেস অফ ইনকোয়ারি অ্যান্ড ট্রায়াল আমলে নাই কিভাবে, জবানবন্দি নাই কিভাবে, ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি, তার আদালতের বিচার পদ্ধতি। এই অংশটুকু যদি কেউ ভালোভাবে পড়ে তাহলে ফৌজদারির একটা তার কমন আল্লাহর রহমতে পড়বে, বুঝছেন? দণ্ডবিধিতে সেই জিনিসটা হলো এই জেনারেল এক্সেপশন এক, তারপরে খুন নিন্দনীয় নরহত্যা, জেনারেল এক্সেপশন খুন নিন্দনীয় নরহত্যা, 34, 149 প্ররোচনা, 34, 149 প্ররোচনা। এই 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 টপিক গুলো যদি কেউ ভালোভাবে পড়ে, এই জেনারেল এক্সেপশন, খুন নিন্দনীয় নরহত্যা, 34, 149 আর প্ররোচনা, দ্যাট মিনস 34 ধারা, 149 ধারা, 76 থেকে 105 ধারা, 76 থেকে 105 ধারার প্ররোচনা হচ্ছে 107 থেকে 120 ধারা। আর খুন এবং নিন্দনীয় নরহত্যা আছে 299 থেকে, এই অধ্যায়টা ভালোভাবে পড়বেন, 299 থেকে 311 ধারা পর্যন্ত। এই এই করা ধারা যদি কেউ পড়ে তাহলে আল্লাহর রহমতে তার দণ্ডবিধি থেকে কমন পড়বে। আচ্ছা, হ্যাঁ, তো এজন্য আমরা এখন যেটা দেখব, এবং এখান থেকে প্রচুর সমস্যামূলক প্রশ্ন আসে। আপনি যদি ওই নিন্দনীয় নরহত্যার সমস্যামূলক প্রশ্ন লিখতে যান তাহলে আপনার সাধারণ ব্যতিক্রমের লাগবে। আবার এজন্য সাধারণ ব্যতিক্রম বা জেনারেল এক্সেপশন কি এটা বলে দেবো, একবার না শুনলে আর করবেন না, বলবানি। সাধারণ ব্যতিক্রম সমূহ কি কি আমরা ধরে নিই যে আমরা সাধারণ ব্যতিক্রম কিছুই জানি না, আমরা আগে উত্তরে চলে যাই। আসেন, উত্তর সাধারণ ব্যতিক্রম আসলে কি। সাধারণ ব্যতিক্রম হলো, ভাই আগে বুঝেন, যে কাজটা খালি চোখে মনে হয় অপরাধ, বাট প্রকৃতপক্ষে অপরাধ হয় নাই, এবং অপরাধ যে হয় নাই এটা প্রমাণের দায়িত্ব অভিযুক্ত ব্যক্তির। আমরা দেখতেছি যে অমুক অমুককে হত্যা করছে, সো আমাদের খালি চোখে মনে হচ্ছে সে হত্যাকারী, কিন্তু ওই আসামি বলতেছে যে অনার আমি যদি হত্যা না করতাম তাহলে আমি নিজেই মারা যেতাম, তাহলে আমি এই হত্যাটা করেছি কখন? আত্মহত্যার অধিকার প্রয়োগকালে, সো এটা অপরাধ হয় নাই। তাহলে যে কাজটা আপাত দৃষ্টিতে অপরাধ বলে মনে হয় কিন্তু প্রকৃতপক্ষে অপরাধ হয় নাই, সেই যে বিষয়টা, এই বিষয়টারে বলে কি? জেনারেল এক্সেপশন বা সাধারণ ব্যতিক্রম। বুঝতে পারছেন? তাহলে সাধারণ ব্যতিক্রম প্রমাণের দায়ভার কার? যার বিরুদ্ধে মামলা হয়েছে তার, মানে আসামি। সো আমরা যদি একটু পড়ি, দেখেন, সাধারণ ব্যতিক্রম বা জেনারেল এক্সেপশনস, যে কার্যসমূহ আপাত দৃষ্টিতে অপরাধ বলে মনে হলেও কিন্তু আইনের বিধান বলে প্রকৃতপক্ষে অপরাধ বলে গণ্য হয় না, তাকে সাধারণ ব্যতিক্রম বলে। দণ্ডবিধি 1860-এর গোল দিবেন 4র্থ অধ্যায় ফৌজদারি দায় এর সাধারণ ব্যতিক্রম সহ আলোচনা করা হয়েছে। দণ্ডবিধির ধারা আন্ডারলাইন করবেন 76 থেকে 106 পর্যন্ত। অধ্যায় কত? 76 থেকে 106, এবং অধ্যায় কত? 4র্থ। 76 থেকে 106 ধারা পর্যন্ত কিছু কার্য বা কার্যবিরতিকে ফৌজদারি দায় হতে অব্যাহতি দেওয়া হয়েছে। এই সকল গোল দিবেন কার্য বা কার্যবিরতিকে ফৌজদারি
তাই এর সাধারণ ব্যতিক্রম বলে। তাহলে সাধারণ ব্যতিক্রম কত থেকে কত ধারা? 76 থেকে 106 ধারা। কত অধ্যায়? চতুর্থ অধ্যায়। এই 76 থেকে 106 ধারার মধ্যে আমরা হাতে গোনা 2-1টা ধারা পড়বো না, আর বাদ বাকি সকল ধারা আমাদের পড়তে হবে। তো প্রথমেই আমরা 76 ধারায় চলে আসি। দেখেন, তাহলে সাধারণ ব্যতিক্রম কাকে বলে? যে কাজটা আপাত দৃষ্টিতে অপরাধ বলে মনে হয় কিন্তু প্রকৃতপক্ষে যে অপরাধ হয় নাই, এই যে অপরাধ হয় নাই এটাকে কি বলে? সাধারণ ব্যতিক্রম। সাধারণ ব্যতিক্রম আছে কততম অধ্যায়? চতুর্থ অধ্যায়, এবং ধারা 76 থেকে 106। দণ্ডবিধি 1860-এর অধীন সাধারণ ব্যতিক্রম সহ নিম্নে আলোচনা করা হলো। তো প্রথমে আমরা চলে আসি 76 ধারা। 76 ধারা কি বলছে দেখেন। আচ্ছা, তার আগে 76 ধারা পড়ানোর আগে আমি একটা কথা বলে রাখি, সেটা হলো ভুল হচ্ছে, পরে পড়ি আমরা জায়গা, ভুল হচ্ছে দুই প্রকার। একটা হলো ঘটনাগত ভুল, আর একটা হলো আইনগত ভুল। আইনের দৃষ্টিতে ভুল কয় প্রকার? দুই প্রকার। একটা হলো মিস্টেক অফ ফ্যাক্ট, মিস্টেক অফ ল। আপনি যদি সরল বিশ্বাসে ঘটনাগত ভুল করেন তাহলে আপনার কোনো অপরাধ হয় নাই, কিন্তু আপনি যদি সরল বিশ্বাসে আইনগত ভুল করেন আপনার অপরাধ হয়েছে। কিভাবে? একজন পুলিশ অফিসার বিথিকার বিশ্বাসে ধরতে গিয়ে বিথিকা বিশ্বাসের বোনদের ধরে নিয়ে আসছে, বিশ্বাসে বিশ্বাসে মিলছে, ওনার নাম ধরেন ইতিকা বিশ্বাস, ধরে নিয়ে আসছে। তা পুলিশ যদি প্রমাণ করতে পারে যে আমি সরল বিশ্বাসে অমুক রে ভাবে তমুক রে ধরে নিয়ে আসছি, এটা হলো ঘটনাগত ভুল, এই জায়গায় পুলিশের কোনো অপরাধ হয় নাই। কিন্তু আপনি একজনকে খুন করিয়া পরে যদি বলেন যে খুন করা যে অপরাধ আমি তো জানতাম না, আমি সরল বিশ্বাসে খুন করছি, এটা হচ্ছে কি ভুল? আইনগত ভুল। আইনগত ভুলের ক্ষেত্রে সরল বিশ্বাস থাকলেও আপনি কোনো অব্যাহতি পাবেন না। তাহলে এই যে যে আমাদের দণ্ডবিধির 76 আর 79 ধারা, দুইটা ধারা আমরা একসাথে পড়বো। এই দুইটা ধারায় যে ভুল নিয়ে আলোচনা করছে সেটা হলো ঘটনাগত ভুল। কি ভুল বলেন? ঘটনাগত ভুল। এই যে দেখেন 76 ধারা, গোল দিবেন আইন দ্বারা বাধ্য বলে, এটা গোল দিবেন আইন দ্বারা বাধ্য বলে সংগঠিত, গোল দিবেন ঘটনাগত ভুল কোনো অপরাধ নয়। অর্থাৎ এই যে দেখেন, যদি কোনো ব্যক্তি নিজেকে আইন বলে বাধ্য বলে, আইন বলে বাধ্যর ইংরেজিতে কি বলছে? বাউন্ড বাই ল বলে মনে করে, সরল বিশ্বাসে, অবশ্যই কি থাকতে হবে? সরল বিশ্বাসে কোনো ঘটনাগত ভুল করে, তাহলে তা অপরাধ বলে গণ্য হবে না। অর্থাৎ যদি একজন ব্যক্তি নিজের আইন দ্বারা কি বলে? বাধ্য বলে, মানে সে যে কাজটা করছে সে ভাবছে যে এই কাজটা করতে সে আইন দ্বারা বাধ্য, কি ভুল করে? ঘটনাগত ভুল করে, তাহলে সেই ব্যক্তি ফৌজদারি দায় হতে কি পাবে? অব্যাহতি পাবে। যেমন দেখেন, পুলিশ আবুলকে বাবুল মনে করে সরল বিশ্বাসে আবুলকে গ্রেফতার করে। মানে পুলিশ অ্যাকচুয়ালি গ্রেফতার করতে গেছিল বাবুলকে, কিন্তু ধরে নিয়ে আসছে কারে? আবুলকে। সরল বিশ্বাসে বলছে, দেখছেন এই জায়গা প্রশ্নে কি বলছে, উদাহরণে কি বলছে? সরল বিশ্বাসে। এটা ঘটনাগত ভুল বা মিস্টেক অফ ফ্যাক্ট, এবং এটা কি বলে গণ্য হবে না? অপরাধ বলে গণ্য হবে না। বুঝতে পারছেন? কিন্তু এই জায়গায় যদি পুলিশ আবুলকে বাবুল মনে করে ইচ্ছাকৃত ভাবে ধরে নিয়ে আসছে, তাহলে আবার ভুল হবে, তাহলে আবার অপরাধ হিসেবে গণ্য হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, তাহলে আমার পরীক্ষার সময় বুঝতে হবে যে ওই জায়গায় কি সরল বিশ্বাস ছিল কি ছিল না। আপনার চোখ কান নাক খোলা রাখতে হবে। আপনি যদি এক জিনিস পড়ে যান তাহলে কিন্তু হবে না। আপনি ধরেন এআই প্রযুক্তি যত আসছে, এ আসছে, সে আসছে, বিভিন্নতা আসছে, মানুষের সাথে এআই পার্থক্য কি জানেন? মানুষ আবেগ বুঝতে পারে, কিন্তু রোবট কিন্তু আবেগ বুঝতে পারবে না। বুঝছেন? তো এই জায়গায় আমার দেখতে হবে যে এই জায়গা প্রশ্ন তো আপনি একদিন শিখে গেছেন যে আমি তো ওটা আসলি পুলিশ গ্রেফতার করলি ঘটনাগত ভুল। এখন ওই জায়গায় সরল বিশ্বাস না থেকে যদি লেখে যে ইচ্ছা করে, তাহলে তো ওই জায়গায় ঘটনাগত ভুল আছে, বাট ওই জায়গায় তাই হবে, সে ওই জায়গায় কি হবে? তাই হবে, কারণ ওই জায়গায় সরল বিশ্বাস ছিল না। এখন তাহলে 76 ধারার উপাদান কি? কোন ব্যক্তি ঘটনাগত ভুল করছে সরল বিশ্বাসে আইন বলে বাধ্য বলে, কি বলে? এখন যদি বলেন স্যার আইন বলে বাধ্য বলে কি? পুলিশের সামনে যদি কেউ অপরাধ করে বা পুলিশে যদি আদালত ওয়ারেন্ট দেয়, তাহলে ওই ওয়ারেন্ট অনুসারে পুলিশ তাকে গ্রেফতার করতে বাধ্য না ভাই? সে ওই কাজটা করতে তো সে কি বাধ্য। আচ্ছা, আমরা চলে এসে 79 ধারা। গোল দিবেন আইন দ্বারা সমর্থিত বলে।
79 ধারা। আগেরটাই কি ছিল? আইন দ্বারা বাধ্য হওয়ার। এটা হলো কি? সমর্থিত। আইন দ্বারা সমর্থিত। বাধ্য আর সমর্থিতর মধ্যে পার্থক্য কি? বাধ্য আপনি করতে বাধ্য, সমর্থিত আপনি করতেও পারেন নাও পারেন। বুঝেন কিনা? সমর্থিত করতেও পারেন, মানে সে চাকরি করে সে করতে পারে, হ্যাঁ। আর সমর্থিত হচ্ছে করলে করলো, না করলে না করলো। সমর্থিত হলো করলেও পারেন নাও পারেন, মানে আপনার নিজের ইচ্ছা। নিজের ইচ্ছা। আচ্ছা, আপনার ক্ষমতা আছে, মানে করলে অপরাধ হবে না, বাট না করলেও অপরাধ হবে না। আইন দ্বারা সমর্থিত বলে সংগঠিত গোল দিবেন, ঘটনাগত ভুল, কোন অপরাধ নয়। কি ভুল? ঘটনাগত ভুল। তাহলে আগেরটা কি করছিল? আগেরটা করছিল আইন দ্বারা কি বাধ্য বলে ঘটনাগত ভুল, সরল বিশ্বাস। বাট এই জায়গায় ঘটনাগত ভুল সরল বিশ্বাস, কিন্তু এটা হলো আইন দ্বারা সমর্থিত বলে। যেমন দেখেন, যদি কোনো ব্যক্তি নিজেকে আইন দ্বারা সমর্থিত বলে, জাস্টিফাইড বাই ল বলে মনে করে সরল বিশ্বাসে কোনো কাজ করে, তাহলে তো অপরাধ বলে গণ্য হবে না। আমি একটু উদাহরণ দিই, তারপরে এই উদাহরণটা পড়বো। আগে আমার উদাহরণটা শোনেন। ধরেন আমরা রিটেনে ফৌজদারি কার্যবিধিতে ওই অংশটা পড়ি নাই, বাট প্রিলিতে পড়ছি। প্রিলিতে পড়ছি যে একজন সাধারণ ব্যক্তি কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। আমি একটু মনে করাই দিই। পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করে কত কত ধারা, এটা আমরা লিখিততে পড়ছি। 54, 55, 57, 151, মনে আছে? সাধারণ ব্যক্তিও বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে 59, তবে সেটা আমলযোগ্য জামিন অযোগ্য অপরাধ। আমলযোগ্য আর কি জামিন অযোগ্য। বুঝেন কিনা? আচ্ছা, এখন ম্যাজিস্ট্রেটও সরাসরি গ্রেফতার করে 64, 65। ফৌজদারি কার্যবিধির ধারা কত? 64, 65। এখন পুলিশ কিন্তু বিনা পরোয়ানায় গ্রেফতার করতে বাধ্য, ম্যাজিস্ট্রেটও ধরেন বাধ্য। কিন্তু আমার সামনে, আমি একজন সাধারণ ব্যক্তি, আমার সামনে যদি কেউ একজন আরেকজনকে হত্যা করতে পারেন, এটা আমলযোগ্য অপরাধ। আমি তারে গ্রেফতার করতেও পারি নাও পারি, কিন্তু আমার গ্রেফতারের কি দিছে? আমার আইন আমার কি দিছে? ক্ষমতা দিছে। এইটুক তো বুঝেন। এটারে বলে আইন দ্বারা সমর্থিত। বাট আমার জায়গায় যদি পুলিশ হইতো, তাহলে এটা আইন দ্বারা সমর্থিত না, এটা কি আইন দ্বারা বাধ্য। এটুক বুঝেন। আচ্ছা, এখন ধরেন আমি হেঁটে যাচ্ছিলাম, আমি দেখলাম যে বিথিকা বিশ্বাস একজনকে মোটামুটি ছুরি দিয়ে কুপায় মেরে ফেলছে। তাহলে আমার সামনে বিথিকা বিশ্বাস যে অপরাধটা করছে, এটা কি আমলযোগ্য এবং জামিন অযোগ্য? তাহলে আমি বিথিকা বিশ্বাসে, আমি তো জানি আমার ক্ষমতা আছে ফৌজদারি কার্যবিধি 59 ধারায়, আমি বিথিকা বিশ্বাসে গ্রেফতার করে গোপালগঞ্জ থানায় নিয়ে গেছি। গোপালগঞ্জ থানায় নিয়ে গেছি, এবং গোপালগঞ্জ থানায় যাওয়ার পরে বিথিকা বিশ্বাস বলছে যে স্যার, আপনি আমাকে গ্রেফতার করে ভুল করছেন। কেন? কারণ আপনি তো আইসে শুধু আমার হত্যাটুকু দেখছেন, কিন্তু আমি তো এটা করতাম না, আমি আত্মরক্ষার অধিকার প্রয়োগে করছি। আমি যদি ওরে না মারতাম, ও তো আমার এই মেরে ফেলতো। সো আমার কোনো অপরাধ হয় নাই, বরং আপনি আমারে গ্রেফতার করে অপরাধ করছেন, আপনার বিরুদ্ধে আমি মামলা করব। উদাহরণস্বরূপ বলতেছি। So, আমি বলতে পারি যে আমারও কোনো অপরাধ হয় নাই, কারণ আমি এই কাজটা করছি সরল বিশ্বাসে, আর আমি এই জায়গা ঘটনাগত ভুল করছি, আর আমি নিজের আইন দ্বারা সমর্থিত ভাবছিলাম। তো আমি অব্যাহতি পাবো দণ্ডবিধির কত ধারায়? 79, 79। বুঝছেন? এই যে দেখেন, উদাহরণ করি। আরিফ জামানকে দেখেছে এমন একটি কাজ করতে যা আরিফের নিকট খুন বলে মনে হয়। মানে আগের উদাহরণে বলছিলাম আমি দেখছি, আর এই জায়গায় দেখছে কে? আরিফ। কারে দেখছে? জামান দেখছে। আরিফ নিজেকে আইন দ্বারা সমর্থিত বলে মনে করে সরল বিশ্বাসে নিজস্ব বিবেচনায় জামানকে গ্রেফতার করে যথাযথ কর্তৃপক্ষের নিকট হাজির করার জন্য আরিফ জামানকে গ্রেফতার করে নিয়ে গেছে কোথায়? থানায়। যদিও জামান কাজটি করেছিল বৈধ আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে, তাই এই ক্ষেত্রে আরিফ কোনো অপরাধ করেন। এখন জামান বলতেছে যে আমি তো কাজ করছিলাম, আমি তো হত্যা করছি, বাট আমি এটা আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে করছি। সো আমার কোনো অপরাধ হয়নি। আরিফ বলবে তারও কোনো অপরাধ হয় নাই, সে অব্যাহতি পাবে কত ধারায়? 79 ধারায়। বুঝছেন? তাহলে যে দেখেন, দণ্ডবিধি 76 এবং 79 ধারায় ঘটনাগত অজ্ঞতা বা ভুল ফৌজদারি দায় হতে অব্যাহতি পাওয়ার অজুহাত হিসেবে ব্যবহার করা যেতে পারে, কিন্তু আইনের অজ্ঞতা ফৌজদারি দায় হতে অব্যাহতির কোনো অজুহাত হিসেবে ব্যবহার করা যাবে। বুঝতে পারছেন? তাহলে ঘটনাগত 76 আর 79 অলমোস্ট সেম।
শুধু একটা জিনিসই পার্থক্য, এক জায়গায় করছে ঘটনাগত ভুল, আর এক জায়গায় সরি এক জায়গায় করছে আইন দ্বারা বাধ্য বলে, আর এক জায়গায় বলছে আইন দ্বারা সমর্থিত বলে। আর বাকি ঘটনাগত ভুল ৭৬-এও আসে, ৭৯-তেও আছে, সরল বিশ্বাস ৭৬-এও আসে, ৭৯-তেও আছে। বুঝেন কিনা? আপনি আইনটাকে মুখস্থ করেন না, আইনটাকে আপনি যদি যখন বুঝতে পারবেন যে ৭৬-৭৯ আসছে, আমি আমার ভাষায় লিখবো, হয়ে যাবে। শুধু ধারাটা কি রাখতে হবে? ঠিক রাখতে হবে। তাহলে ৭৬ আর ৭৯ নিয়ে আপনাদের মাঝে যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ জিজ্ঞাসা করতে পারেন। যারা এই মুহূর্তে ক্লাস করছেন আমাদের সাথে, আপনাদের ৭৬ এবং ৭৯ এই দুইটা ধারা নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে দয়া করে জিজ্ঞাসা করতে পারেন, আর না হলে আমরা সামনে আগাবো। আচ্ছা, তো আমরা এখানে একটু দেখি, দেখেন দণ্ডবিধির ৭৬ এবং ৭৯ ধারায় আন্ডারলাইন ঘটনাগত অজ্ঞতা বা ভুল ফৌজদারি দায় হয়তো অব্যাহতির অজুহাত হিসেবে ব্যবহার করা যেতে পারে, কিন্তু আইনের অজ্ঞতা ফৌজদারি দায় হয়তো অব্যাহতির অজুহাত হিসেবে ব্যবহার করা যাবে না। তাহলে ঘটনাগত ভুল আপনি করলে পার পেতে পারেন, কিন্তু আইনগত ভুল করলে পার পাওয়া যাবে না। বোঝা গেছে ভাই? আচ্ছা, যদি পরীক্ষায় প্রশ্ন আসে এইভাবে, ধরেন আমি তো এই জায়গায় লিখি না ওইভাবে যে ঘটনাগত ভুলের ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি অব্যাহতি পেতে পারে, আইনগত ভুলের ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি অব্যাহতি পাবে না, দণ্ডবিধির সংশ্লিষ্ট বিধানের আলোকে আলোচনা করুন। তখন আমার লিখতে হবে কত? ৭৬ আর ৭৯। ৭৬ আর ৭৯। তবে ৭৬ আর ৭৯-তে আমি সরাসরি যাব না, আগে লিখবো কি সাধারণ ব্যতিক্রম কি, একটা উদাহরণ দিলাম, তারপরে ভুল সম্পর্কে একটু লিখলাম। ভুল হলো দুই প্রকার, একটা হলো ঘটনাগত ভুল আর একটা হলো আইনগত ভুল। দরকার হলে ঘটনাগত ভুল আর আইনগত ভুলের দুইটা কি দিলাম, উদাহরণ দিলাম। তারপরে চলে আসলাম যে নিচে দণ্ডবিধির ধারা অনুসারে উক্ত উক্তিটি তাৎপর্য নিম্নে আলোচনা করা হলো। তারপরে আমি আলোচনা করলাম কত? ৭৬ আর ৭৯। এখন সব জিনিস যে শীটে থাকবে তা না, আমি যে আপনাদের শিখাই দিচ্ছি এটাও মনে করতে হবে শীটে আছে। বুঝতে পারছেন? আছেন। আমরা ধারা আসি ৭৭-এ। বিচারিক কার্য, এটা খুব সহজ। বিচারক বিচার কার্য পরিচালনা করে, সে যদি সরল বিশ্বাসে কোনো রায়টাই দিয়ে ফেলে যে রায়টার এখতিয়ার তার নাই, তাহলে সে অব্যাহতি পাবে কত ধারায়? ৭৭ ধারায়। ৭৭ ধারার অধীন বিচারকের কার্য ফৌজদারি দায় হতে অব্যাহতি পাবে যদি বিচারক বিচারিক কার্য সম্পাদন করলে এমন কাজটি করে। দেখছেন, অবশ্যই সে কাজটা করবে কখন? যখন সে বিচার কার্য করতেছিল, আইনে প্রদত্ত ক্ষমতা বলে কাজটা করছে এবং আইনে তার ক্ষমতাটি দিয়েছে, এমন ক্ষমতা আইন দ্বারা তাকে দেওয়া হয়েছে বলে আন্ডারলাইন করবেন। সে সরল মনে বিশ্বাস করে, এবং সে সরল মনে বিশ্বাস করবে যে এমন ক্ষমতা তাকে আইনেই দিয়েছে, বাস্তবে দেয় নাই, বাট সে বিশ্বাস করতেছে আইন তাকে দিয়েছে। উদাহরণ, কোন বিচারক আইনের ভুল পাঠ করে যে কোনো একটি বিষয় তার এখতিয়ারাধীন, এই বিশ্বাসে সে একটি আদেশ প্রদান করে, যেমন ফাঁসির আদেশ দেন, উক্ত আদেশের জন্য সে কি হবে না? তাই হবে না। আমরা আরো বলতে পারি যে একজন বিচারক, ধরেন উনি একজন চিফ জুডিশিয়াল, একজন বিচারক, তিনি ক্রোকের আদেশ দিচ্ছে, সম্পত্তি ক্রোকের আদেশ দিচ্ছে, বাট অ্যাকচুয়ালি ক্রোকের আদেশ ওনার নাই। তখন উনি যদি বলে যে এই কাজটা আমি করছি কি সরল বিশ্বাসে, তাহলে তিনি অব্যাহতি পাবেন কত ধারায়? ৭৭ ধারায়। এখন বিচারক অবশ্যই এই যে ভুলটা করেছে, কখন করেছে তার দায়িত্ব পালনে, সে বাসায় বসে যদি করে তাহলে কিন্তু হবে না। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমরা চলে এসে ৭৮ ধারা। আটাত্তর ধারাটা দেখেন, আদালতের রায় বা আদেশ অনুসরণে সম্পাদিত কার্য। আদালতের রায় বা আদেশ অনুসরণে সম্পাদিত কার্য, এটা আসলে কি? আদালতের রায় অনুসারে একজন একটা কাজ করছে, পরে যদি দেখা যায় যে আদালতের ওই রায় দেওয়ার ক্ষমতা ছিল না, বাট ওই লোক তো ওই কাজ করে ফেলছে, তাহলে ওই লোক অব্যাহতি পাবে ৭৮ ধারায়। ধরেন আদালতের রায় অনুসারে জল্লাদ ফাঁসি কার্যকর করে ফেলছে, বাট পরে জানা গেল যে ওই ফাঁসি দেওয়ার ক্ষমতা আদালতের ছিল না, তাহলে বিচারক অব্যাহতি পাচ্ছে ৭৭-এ। আর আদালতের রায় অনুসারে যে কাজ করছে সে অব্যাহতি পাবে কততে? ৭৮-এ।
একটু পড়ি দেখেন। আটাত্তর ধারা অনুযায়ী আদালতের আদেশ অনুসারে কার্য সম্পাদনকারী কোনো কর্মকর্তার কার্য ফৌজদারি দায় হতে অব্যাহতি পেতে পারে যদি তিনি কার্যটি আদালতের আদেশ অনুসারে সম্পাদন করে। এই যে সে কাজটা করছে, সে কখন করছে? আদালতের আদেশ অনুসারে। যখন আদেশটি বলবৎ ছিল শুধুমাত্র উক্ত সময় কার্যটি করে। সে কাজটা করছে কখন? যখন বলবৎ ছিল এবং সরল বিশ্বাসে তিনি কার্যটি করে। তিনি কাজটা করছে কখন? সরল বিশ্বাসে। যেমন দেখেন উদাহরণ, বিচারকের আদেশ অনুযায়ী জল্লাদ কোন দণ্ডিত ব্যক্তির ফাঁসি কার্যকর করলে জল্লাদের এমন কার্য কি হবে না? অপরাধ হবে না। তাহলে আমরা যদি ৭৭ এবং ৭৮-এর মধ্যে পার্থক্য খুঁজি, ৭৭-এ সরল বিশ্বাসে কাজটা করছে কে? বিচারক। আর আদালতের আদেশ অনুসারে যদি কোনো কর্মকর্তা কাজটা করে তাহলে সে অব্যাহতি পাবে কততে? ৭৮-এ। আমরা চলে এসে ৮০ ধারা। আশি ধারা আইনানুগ কার্য সম্পাদনকালে দুর্ঘটনা। কি সম্পাদনকালে বলেন? আইনানুগ কার্য মানে আপনি একটা আইনগত কার্য করতে গেছিলেন, এমন সময় একটা দুর্ঘটনা ঘটে গেছে, তাহলে কি আপনি অব্যাহতি পাবেন কিনা? এই উদাহরণটা অনেক জায়গায় দেওয়া যায়। ধরেন বইতে উদাহরণ আছে এরকম যে একজন কাঠুরিয়া কুড়াল দিয়ে কাঠ মানে কুড়াল দিয়ে কাঠ কাটতেছিল, এমন সময় কুড়ালের মাথা ছুটে গিয়ে পাশে দাঁড়ানো একজন লোক আহত হয়েছে বা নিহত হয়েছে। তো এই জায়গায় কাঠুরিয়া কি দোষী হবে কিনা এখানে দেখতে হবে। যে কাঠুরিয়া যে কাজটা করছিল কুড়াল দিয়ে কাঠ কাটা তো অবশ্যই অপরাধ না, বৈধ কাজ। এখন দেখতে হবে তার কি সতর্কতা ছিল কিনা। যদি সে সতর্কতা অবলম্বন করে কাজটা করে বাট তারপরেও দুর্ঘটনা ঘটে গেছে তাহলে কাঠুরি অব্যাহতি পাবে ৮০ টাকায়। বাট সে যদি সতর্কতা অবলম্বন না করে কাজটা করে তাহলে অব্যাহতি পাবে না, তাহলে ৮০ টাকা সুবিধা সে পাবে না। এই যে দেখেন যে যথাযথ সতর্কতা অবলম্বনের পরেও যদি কোনো কার্য সম্পাদন কালে কোনো দুর্ঘটনা ঘটে তবে কার্য সম্পাদনকারী ফৌজদারি দায় হতে অব্যাহতি পাবে। অর্থাৎ আইনানুগ কার্য সম্পাদনকালে দুর্ঘটনাজনিত কার্য কোনো অপরাধ নাই। আমরা উদাহরণটা যদি পড়ি দেখেন যে ক একটি কুঠার নিয়ে কাজ করেছে, হঠাৎ কুঠারের মাথা উঠে যায় এবং কাছে দণ্ডায়মান এক ব্যক্তিকে নিহত করে। যদি ক এর পক্ষে যথাযথ সতর্কতার অভাব না থাকে তাহলে তার কাজ মওকুফযোগ্য হবে এবং কোনো অপরাধ বলে গণ্য। বাট যদি এরকম থাকে সে কাজ করার আগে তার কুড়াল টুড়াল ঠিকঠাক মতো পরীক্ষা করে না এবং তার আসলে ত্রুটি ছিল, তাহলে কি অব্যাহতি পাবে? তাহলে অব্যাহতি পাবে না। কত দ্বারা? ৮০ দ্বারা। তাহলে আমরা মনে রাখবো আইন দ্বারা বাধ্য বলে ঘটনাগত ভুল ৭৬, আইন দ্বারা সমর্থিত বলে ঘটনাগত ভুল ৭৯, বিচারকের কার্য কত? ৭৭, আদালতের রায় অনুসারে কোনো কার্য করলে ওই ব্যক্তি অব্যাহতি পাবে কত? ৭৮। আর আইনানুগ কার্য সম্পাদনকালে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় অব্যাহতি পাবে কতটাই? আপনি অনেক পড়াশোনা করছেন, আপনার পড়াশোনার কোনো ঘাটতি ছিল না, তারপরেও পাঠ করতে পারেন নাই। বাসার লোকজন আপনারে ধরতেছে, বিথিকা বিশ্বাসে ধরতেছে, কি পড়ালেখা করলা সারা বছর যায়, এটাই ওনার হাজবেন্ড। তাহলে আপনি অব্যাহতি পেতে পারেন কত ধারায়? ৮০ ধারায়। যদি দেখান যে আপনার চেষ্টার কোনো অভাব ছিল না। বুঝতে পারছেন? আর আপনার যদি চেষ্টার ত্রুটি থাকে তাহলে কিন্তু অব্যাহতি পাবেন। আচ্ছা, আমরা চলে এসে ৮১ ধারা। ৮১ ধারা দেখেন, বৃহত্তর ক্ষতি এড়ানোর জন্য সরল বিশ্বাসে এবং আন্ডারলাইন অভিপ্রায় ব্যতীত কার্য সংগঠন। ক্ষুদ্রতর ক্ষতিকারক কার্য মানে আপনি বড় কোনো ক্ষতি এড়ানোর জন্য আপনি কি করছেন? ছোট কোনো ক্ষতি করছেন, অবশ্যই সেটা কিভাবে? সরল বিশ্বাসে। অবশ্যই সেটা সরল বিশ্বাসে। দেখেন যদি কোনো ব্যক্তি বৃহত্তর কোনো ক্ষতি এড়ানোর জন্য সরল বিশ্বাস বলতেন, সরল বিশ্বাসে এবং অপরাধ সংগঠনের অভিপ্রায় ব্যতীত, এবং তার অপরাধ সংগঠনের কোনো অভিপ্রায় কি ছিল না, নিরুপায় হয়ে ক্ষুদ্রতর ক্ষতিকারক কার্য সংগঠন করে তবে উক্ত ব্যক্তি ফৌজদারি দায় হতে অব্যাহতি
পাবেন। আমরা সরাসরি বইয়ের একটা উদাহরণে চলে যাই। বইয়ের উদাহরণে যাওয়ার আগে আমি একটু এটা বোঝাই দিই, তাহলে ভালো বুঝবেন। যে একজন জাহাজ চালক, নাবিক ধরেন বা ক্যাপ্টেন, তিনি জাহাজটা যখন নোঙর ফেলবেন বা নোঙর তুলবেন, যাই হোক না কেন, মানে ঘাটে ভিড়াবেন সহজ বাংলায় বললে। তো যারা সেন্ট মার্টিন গেছেন বা যারা আমরা যখন গোপালগঞ্জ থেকে ঢাকা গেছি পদ্মা সেতু হওয়ার আগে, দেখবেন যে আমরা তো লঞ্চে উঠতাম। তো লঞ্চে ওঠার সময় লঞ্চ যখন নামাতো, তখন ঘাটে অনেক সময় অনেক ওই ইয়া থাকতো, মানে স্পিড বোট বা লঞ্চ বা অন্যান্য ট্রলার এগুলো থাকতো। এখন ওই জাহাজ চালক নোঙর তুলবে বা নোঙর ফেলবে, যাই হোক না কেন, উনি থামবেন এক জায়গায়, কিন্তু থামার জায়গায় দেখলেন যে এক পাশে একটা বড় ট্রলার আছে, সেই ট্রলারের লোক আছে 20 জন। আর এক পাশে বাম পাশে আর একটা ট্রলার আছে, সেই ট্রলারের লোক আছে 2 জন। এখন ওনার ডানে অথবা বামে যেতেই হবে, এবং এই জায়গা ওই জাহাজ চালকের কোনো ত্রুটি নাই। তাহলে এই ক্ষেত্রে উনি যদি 20 জনকে বাঁচানোর জন্য এই 2 জনের ক্ষতি করেন, মানে উনি যদি বামে এসে জাহাজটা কি নোঙর ফেলেন, তাহলে এই ক্ষেত্রে উনি এই ক্ষতি থেকে অব্যাহতি পেতে পারেন দণ্ডবিধির কত ধারায়? 81 ধারায়। এবং এটা মনে রাখেন যে বৃহত্তর ক্ষতি এড়ানোর জন্য ক্ষুদ্রতর ক্ষতি করবেন, বাট অবশ্যই আপনাকে হতে হবে নিরুপায়, এবং এটা করতে হবে কি সরল বিশ্বাসে। এই যে আমরা যদি উদাহরণ পড়ি, দেখেন একটি জাহাজের নাবিক হঠাৎ এই অবস্থা দেখতে পান যে জাহাজটি থামানোর পূর্বে তাকে অবশ্যই জাহাজের গতিপথ পরিবর্তন করে বাম দিকে বা ডান দিকে জাহাজটি নিতে হবে। দেখেন, হয় কোন দিকে নিতে হবে? বাম দিকে, না হলে ডান দিকে। কিন্তু নাবিক দেখলেন বাম দিকে 20 জন যাত্রী সহ একটি নৌকা এবং ডান দিকে 2 জন যাত্রী সহ একটি নৌকা রয়েছে। তিনি যদি 20 জন যাত্রী সহ নৌকাটিকে রক্ষার জন্য ডান দিকে অবস্থিত 2 জন যাত্রী সহ নৌকাটিকে আঘাত করে ডুবিয়ে ফেলেন, তাহলে এখানে তিনি দোষী সাব্যস্ত হবেন না। বাট তাকে অবশ্যই দেখাতে হবে যে তিনি এই কাজটা করেছেন সরল বিশ্বাসে, নিরুপায় হয়ে। স্যার অনেক সময় আচ্ছা, ধন্যবাদ। ভালো প্রশ্ন। বিথিকা বিশ্বাস করছে অনেক সময় দেখা যায় যদি এরকম হয় যে সে ইচ্ছা করে একটু বই দিয়ে বললো যে না আমি সরল বিশ্বাসে করছি। এখন এটা পরিস্থিতি দেখতে হবে যে আসলেই কি ওই সময় কি তার হাতে আর কোনো উপায় ছিল কিনা। দেখা গেল যে ওই সময় অন্যান্য সাক্ষীরা সাক্ষ্য দিছে যে না স্যার আসলেই ওই নৌকা দুটাই ছিল, আর কোনো ফাঁকা জায়গা ছিল না, তার মানে সে যা বলতেছে এটা তো বিশ্বাসযোগ্য না। এখন উনি যা বলছে, উনি বললেই যে এটা বিশ্বাস করবে আদালত, বিষয়টা তো না। ওনার কথার সাথে পারিপার্শ্বিক সাক্ষ্যের কি থাকতে হবে? মিল থাকতে হবে, তাহলেই না ওনার কথাটা বিশ্বাসযোগ্য হবে এবং ওনাকে অব্যাহতি দেওয়া হবে। বুঝতে পারছেন? শুনেন, কোর্টে যাবেন মাঝে মাঝে, কোর্টে যাবেন এই কারণে, ধরেন আপনি এই যে যে সাধারণ ব্যতিক্রম, এটা সাক্ষ্য দিয়ে প্রমাণ করবে কে? দাবি করে কে? আসামি। তাহলে আসামি আদালতে দাঁড়াইয়া সাক্ষ্য দিবে, সাফাই সাক্ষী দিবে। ধরেন আমি দেখছি এই জিনিস, আমি সাধারণ ব্যতিক্রম দাবি করতেছি, আমার এই জায়গা কোনো উপায় ছিল না, কোনো উপায় ছিল না। তাহলে এ যে জবানবন্দি দিল, এরে আবার জেরা করবে কে? বাদী পক্ষের আইনজীবী। তাহলে যে কোনো মামলায় মূল সাক্ষী যে ঠিক কথা বলছে কি বলছে না, এটা খণ্ডানোর হাতিয়ার কি? জেরা। জেরার সময় প্রকৃত সত্য বেরিয়ে আসে যে আসলে কি সত্য কথা বলছে কি বলে নাই। বুঝতে পারছেন? এখন আমি যাই একটা কথা আদালতে বলার সাথে সাথে আমার কথা অনুসারে যে সব হবে তা না, আমার জেরা করবে। তারপর আমি যা যা বলছি এই জেরা, এই জবানবন্দির সাথে অন্যান্য পারিপার্শ্বিক সাক্ষীর অন্যান্য সাক্ষীর মিল আছে কিনা, সব দিক বিবেচনা করেই একটা মামলার রায় দেওয়া হয়। তাহলে 81 ধারা আশা করি বুঝতে পারছেন। আমরা চলে আসি 82 ও 83 ধারা। 82 ও 83 ধারা শিশুর বয়স, কার্য এবং অপরাধ। দণ্ডবিধির 82 এবং 83 ধারায় দণ্ডবিধির 82 এবং 83 ধারায় শিশুর কার্য এবং তাদের ফৌজদারি দায় হতে দায় সম্পর্কে আলোচনা করা হয়েছে। প্রথমে আমরা আসি 82 ধারায়। দেখেন 82 ধারা অনুযায়ী এটা গোল দিয়েন,
9 বছরের কম বয়স্ক, কত বলেন? 9 বছরের কম বয়স্ক শিশু কর্তৃক সম্পাদিত কোনো কার্য অপরাধ বলে গণ্য হবে না। অর্থাৎ 82 ধারায় বলতেছে যে একজন ব্যক্তি যার বয়স 9 বছরের কম, সে যে অপরাধী করুক না কেন সেটা অপরাধ বলে গণ্য হবে না। অর্থাৎ 9 বছরের কম বয়স্ক কোনো শিশু যে কাজই করুক না কেন সে সম্পূর্ণভাবে ফৌজদারি দায় হতে অব্যাহতি পাবে। কিন্তু এটা দেখেন, কিন্তু যদি কোনো শিশুর বয়স, আন্ডারলাইন করবেন, গোল দিবেন, পুরোপুরি 9 বছর হয়, মানে এটা পুরোপুরি 9 বছর, পুরোপুরি 9 বছর বুঝেন, মানে একদিনও কম না, একেবারে 9 বছর পরিপূর্ণ হয়ে গেছে, তাহলে উক্ত শিশুর ক্ষেত্রে 82 ধারার বিধান প্রযোজ্য হবে না, অর্থাৎ সে অপরাধী হিসেবে গণ্য হবে। তাহলে 82 ধারার মূল কথা হলো যে 9 বছরের কম বয়স্ক শিশু যদি কোনো অপরাধ করে সেটা অপরাধ বলে গণ্য হবে না। কত ধারা? 82। আচ্ছা, এখন আমরা যদি 83 ধারায় আসি, দেখেন 83 ধারা অনুযায়ী এটা গোল দিবেন, 9 বছরের বেশি কিন্তু 12 বছরের কম। কি বলেন? 9 বছরের বেশি কিন্তু 12 বছরের কম, কিন্তু সে আবার এই যে গোল দেবেন অপরিণত বোধ শক্তি সম্পন্ন। তার বয়স 9 বছরের বেশি 12 বছরের কম, কিন্তু তার বুদ্ধি শুদ্ধি আবার কি? অপরিণত বোধ শক্তি সম্পন্ন। এখন যদি বলেন স্যার অপরিণত বোধ শক্তি সম্পন্ন কি? অপরিণত বোধ শক্তি সম্পন্ন হলো যে সে একেবারেই পাগল না, বাট সে পরিপক্কতা লাভ করে নাই, কথা বললে বোঝে না, তারপরে একটু এদিক সেদিক উত্তর দেয়, মানে একজন ওই বয়সের একজন শিশুর যে বিচার বুদ্ধি থাকা দরকার তার সেই বুদ্ধি হয় নাই, এটার বলে অপরিণত বোধ শক্তি সম্পন্ন শিশু, কোনো কাজ অপরাধ নয়। তাহলে 12তে অপরাধ নয়, সরি 82তে অপরাধ না হলে 9 বছরের কম, আর 83তে হলো 9 বছরের বেশি কিন্তু 12 বছরের কম, বাট তাকে হতে হবে অপরিণত বোধ শক্তি সম্পন্ন। অর্থাৎ 9 বছরের বেশি কিন্তু 12 বছরের কম বয়স্ক অপরিণত বোধ শক্তি সম্পন্ন শিশুর কাজ ফৌজদারি দায় হতে শর্ত সাপেক্ষ অব্যাহতি দেওয়া হয়েছে। তবে শর্তটি হলো শিশুর বোধ শক্তি এতদূর পরিপক্কতা লাভ করেনি যে সে তার নিজের কাজের প্রকৃতি এবং পরিণতি বিচার করতে পারে। তাহলে বিথিকা বিশ্বাস, 82 আর 83 ধারার মধ্যে পার্থক্য কি বলেন? হম, 12 বছরের বেশি, তবে 12 বছরের কম কিন্তু সেটা অপরাধী শিশু। একজন স্বাভাবিক শিশুর যে বিচার থাকা, মানে বিচার বুদ্ধি থাকা দরকার, তার সেরকম মাথা নাই নাকি? আচ্ছা, আমরা চলে এসেছি 84 ধারা। তাহলে আমরা 83 ধারা পর্যন্ত একটু মনে করি। দেখেন 76-এ বলছে আইন দ্বারা বাধ্য বলে ঘটনাগত ভুল, 79-তে বলছে আইন দ্বারা সমর্থিত বলে ঘটনাগত ভুল, অবশ্যই সরল বিশ্বাসে। 77-এ বলছে বিচারকের কার্য। 78-এ বলছে আদালতের রায় অনুসারে যদি কেউ কোনো কাজ করে সরল বিশ্বাসে সে অব্যাহতি পাবে। 78। 80-তে বলছে আইনানুগ দায়িত্ব পালনকালে সরল বিশ্বাসে যদি কোনো কাজ করার পরেও দুর্ঘটনা ঘটে যায় সে অব্যাহতি পাবে কত? 80। 81-তে বলছে সরল বিশ্বাসে নিরুপায় হয়ে বৃহত্তর ক্ষতি এড়ানোর জন্য যদি ক্ষুদ্রতর ক্ষতি করে তাহলে অব্যাহতি পাবে কত? 81। 82-তে বলছে 9 বছরের কম বয়স্ক ব্যক্তি কোনো অপরাধ করলে অপরাধ হিসেবে গণ্য হবে না। আর 83-তে বলছে 9 বছরের বেশি কিন্তু 12 বছরের কম অপরিণত বোধ শক্তি শিশু কোনো অপরাধ করলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। আমরা চলে আসি 84-তে। 84 ধারায় কি বলছে দেখেন, অপ্রকৃতিস্থ বা উন্মাদ ব্যক্তির কার্য, অপ্রকৃতিস্থ বা উন্মাদ ব্যক্তির কার্য মানে দণ্ডবিধির এই যে দেখেন 84 ধারার অধীন অপ্রকৃতিস্থ বা উন্মাদ ব্যক্তির কার্য অপরাধ বলে গণ্য হবে না যদি নিম্নলিখিত শর্ত পূরণ হয়। এখন অপ্রকৃতিস্থ হলেই যে সে অব্যাহতি পাবে বিষয়টা তা না, এ জায়গায় আবার শর্ত আছে। কি কি শর্ত? শর্তটা যদি আমরা দেখি, দেখেন শর্তটা হলো প্রথমে তাকে বলেছে যে কার্য সংগঠনের সময় কার্য সম্পাদনকারীকে অবশ্যই অপ্রকৃতিস্থ হতে হবে, মানে যখন সে এই অপরাধটা করেছিল ওই মুহূর্তে ছিল সে কি? অপ্রকৃতিস্থ, মানে ওই মুহূর্তে সে পাগল ছিল।
সে কাজের প্রকৃতি বুঝতে বা সে যে কাজ করেছে তা বেআইনি বা আইনের পরিপন্থী তা বুঝতে কি ছিল, অক্ষম ছিল। তাহলে সে এই কাজ যে বেআইনি বা আইনের পরিপন্থী, একজন পাগল যখন একটা অপরাধ করতেছিল ওই মুহূর্তে আসলে ওই অপরাধ সম্পর্কে তার কোনো হিতাহিত জ্ঞান ছিল না, তাহলে সে অব্যাহতি পাবে কত ধারায়, 84 ধারায়। বাট মনে রাখেন, সে যখন অপরাধ করছে কিন্তু পাগল হয়েছে 2 দিন পরে, অপরাধের সময় সে বুঝতো, তাহলে এটা কিন্তু আবার 84 ধারার সুবিধা আপনি পাবেন না। বুঝতে পারছেন? আচ্ছা, তো আমরা যদি এটা একটু পড়ি, দেখেন যে উদাহরণ, একজন পাগল ব্যক্তি অপর একজন ব্যক্তিকে হত্যা করে, এখানে পাগল ব্যক্তি 84 ধারায় ফৌজদারি দায় হতে অব্যাহতি পাবেন, যেহেতু কার্য সংগঠনের সময় সে কি ছিল, পাগল ছিল। আচ্ছা, আমরা 85 এবং 86 ধারায় চলে আসি। মাতাল ব্যক্তির কার্য, মাতাল, ইনটক্সিকেটেড পার্সন। 85 ও 86 ধারা মাতাল ব্যক্তির কার্য। দণ্ডবিধি 85 ও 86 ধারায় নেশাগ্রস্ত এবং মাতাল অবস্থায় কোনো ব্যক্তি কর্তৃক সম্পাদিত অপরাধ সম্পর্কে আলোচনা করা হয়েছে। মাতাল বা নেশাগ্রস্ত ব্যক্তি 85 ধারার শর্ত পূরণ করলে তার কার্য অপরাধ বলে গণ্য হবে না, যদি যদি দেখেন কি কি বলছে এখানে, যদি সে অভিযুক্ত ব্যক্তি নেশাগ্রস্ত অপরাধী কার্যটি সংগঠন করে। সে কাজটা করছে কখন, মানে যখন সে কাজটা করেছিল ওই মুহূর্তে সে নেশাগ্রস্ত ছিল, এমন নেশার কারণে অভিযুক্ত ব্যক্তি কার্যের প্রকৃতি সম্পর্কে জানতে অক্ষম ছিল। সে এমন নেশা করছে যে ওই সময় যে অপরাধটা করছে এই কার্যের প্রকৃতি সে বুঝতে অক্ষম ছিল, তাকে নেশাগ্রস্ত করা হয়েছিল, গোল দিবেন তার ইচ্ছার বিরুদ্ধে বা তার অগোচরে। এটা বিবিআই, এটা বিবিআই, এই যে এটা, তারে যে নেশাগ্রস্ত করছিল এটা অবশ্যই তার ইচ্ছার বিরুদ্ধে। সে যদি নিজের ইচ্ছে মদ খায় অপরাধ করে তাহলে আবার সে কিন্তু 85 ধারার সুবিধা পাবে না। বুঝছেন? সিনেমায় অনেক সময় দেখেন না যে নায়কের বাড়ির নায়িকার বাড়ির লোকজন ওই ড্রিঙ্কস এর সাথে বা চায়ের সাথে নিশা জাতীয় দ্রব্য খাই ফেলছে, পরে সে কি অপরাধ করছে, এই ক্ষেত্রে সে 85 ধারার সুবিধা পাবে। বাট সে যদি নিজে ইচ্ছা করে, কোনো ব্যক্তি যদি নিজে ইচ্ছা করে মাতাল হয়ে অপরাধ করে তাহলে কিন্তু সে 85 ধারার সুবিধা পাবে না। এই যে দেখেন, অনিচ্ছাকৃত নেশাগ্রস্ততার কারণে সংগঠিত কোনো কার্য অপরাধ বলে গণ্য হবে না। তো এই যে যে কথাগুলো পড়লাম এই সব কথাগুলো আছে কত ধারায় জানেন, 85 ধারায়। এখন তাহলে 86 ধারায় কি আছে নিচে দেখেন, দণ্ডবিধি 1860-এর 86 ধারার বিধান অনুসারে যদি কোনো ব্যক্তি স্বেচ্ছায় নেশাগ্রস্ত হয়ে, বল দিবেন স্বেচ্ছায় নেশাগ্রস্ত, কি বলেন, স্বেচ্ছায় নেশাগ্রস্ত হয়ে কোনো অপরাধ সংগঠন করে তবে উক্ত ব্যক্তি ফৌজদারি দায় হতে অব্যাহতি পাবে না। তাহলে 85 এবং 86 ধারার মূল পার্থক্য হলো 85 ধারায় যে নেশাগ্রস্ত হয় এটা অনিচ্ছায়, অনিচ্ছায় যদি নেশাগ্রস্ত হয়ে সে কোনো কাজ করে তাহলে অব্যাহতি পাবে, বাট স্বেচ্ছায় যদি নেশাগ্রস্ত হয় তাহলে সে অব্যাহতি পাবে না। এটা বলছে কত ধারা, 86 ধারা। তাহলে বিথিকা 85 আর 86 ধারা কি এক জিনিস কিনা বলেন? হ্যাঁ, ইচ্ছা করে যদি খেয়ে থাকে তাহলে সে অব্যাহতি পাবে না, এটা হলো সাফ কথা। জি, বুঝতে পারছেন? আচ্ছা, কোনো প্রশ্ন আছে কিনা, যতদূর আমরা পড়লাম এটা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? এবং এটা আপনারা এই জেনারেল এক্সেপশন এতদিন পড়তে পড়তে মনে থাকার কথা, এগুলো আপনারা কি ওয়ার্ড দিয়ে মনে রাখবেন। আবারও বলি যে 86 হলো আইন দ্বারা বাধ্য বলে ঘটনাগত, 76 হলো আইন দ্বারা বাধ্য বলে ঘটনাগত ভুল, 79 হলো আইন দ্বারা সমর্থিত বলে ঘটনাগত ভুল, 77-এ বিচারকের কার্য, 78-এ আদালতের রায় অনুসারে কোনো কাজ করলে, 80-তে হলো আইনানুগ দায়িত্ব সম্পাদন করলে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, আর 81 মনে রাখবেন বৃহত্তর ক্ষতি ক্ষুদ্রতর ক্ষতি, 82 দ্বারা মনে রাখবেন 9 বছরের কম, 83 দ্বারা মনে রাখবেন 9 বছরের বেশি কিন্তু 12 বছরের কম অপরিণত বোধ শক্তি সম্পন্ন, 84 দ্বারা মনে রাখবেন উন্মাদ পাগল, 85 হলো মাতাল হইছে অনিচ্ছাকৃত ভাবে, আর 86 হলো মাতাল হইছে কি ইচ্ছাকৃত ভাবে। এই যে এই এত
টুকু আমরা আজকে পড়েছি। আমরা চলে আসি 87 দ্বারা। আচ্ছা দেখেন, 87 ধারাটা আমরা পড়ি। 87 ধারা হলো মৃত্যু বা গুরুতর আঘাত ঘটানোর অভিপ্রায় ব্যতীত কোনো কাজের সম্মতি প্রদান করা। মানে একজন ব্যক্তি এমন একটা কাজের সম্মতি দিছে যে ওই কাজে মৃত্যু ঘটা বা গুরুতর আঘাত ঘটার কোনো কি নাই, সম্ভাবনা নাই। আবার বলি, একজন ব্যক্তি এমন একটা কাজে সম্মতি দিছে ওই কাজে সাধারণত মৃত্যু বা গুরুতর আঘাত ঘটার কোনো কি নাই, সম্ভাবনা নাই। এই যে দেখেন, মৃত্যু বা গুরুতর আঘাত ঘটানোর অভিপ্রায় ব্যতীত যদি কোনো ব্যক্তি, এটা গোল দিবেন 18 বছরের বেশি বয়সে, এটা বিবিআই। কত বছরের বেশি? 18 বছরের, 18 বছরের বেশি বয়সে আহ কোন ব্যক্তির, কোন ব্যক্তির সম্মতি নিয়ে কোনো কাজ করে যা মৃত্যু বা গুরুতর আঘাত ঘটানোর অভিপ্রায় ছাড়া করা হয়। মানে যে ব্যক্তি সম্মতি দিছে সেই ব্যক্তি জানতো যে এই জায়গায় সাধারণত মৃত্যু বা গুরুতর আঘাত ঘটার কোনো সম্ভাবনা নাই, এবং যে কাজটা করছে সেও জানে যে এই জায়গায় মৃত্যু বা গুরুতর আঘাত ঘটানোর কোনো কি নাই, সম্ভাবনা নাই। সে জানে না এমন কাজ সম্ভবত মৃত্যু বা গুরুতর আঘাত ঘটাতে পারে। উক্ত কাজ এবং উক্ত কাজের ফলে যদি, আন্ডারলাইন করবেন, কোনো দুর্ঘটনা ঘটে, তবে অভিযুক্ত ব্যক্তিকে দায়ী করা যাবে না, অর্থাৎ অভিযুক্ত ব্যক্তি ফৌজদারি দায়ী হতে অব্যাহতি পাবেন। কেন, একটু ব্যাখ্যা দিলে ভালো বুঝবেন। যে ধরেন আশরাফুল সাহেব, উনি রতিন সাহেবকে বলছে যে রতিন দা চলেন আমরা ফুটবল খেলি। এখন আমরা জুনিয়র সিনিয়র ফুটবল খেলি। এখন এই ফুটবল খেলায় কারো সাধারণত মৃত্যু বা গুরুতর জখমের কোনো সম্ভাবনা নাই, এটা তো একটা খেলা মাত্র। এবং রথিন সাহেবও সম্মতি দিয়েছে যে চলো আমরা খেলি। খেলার এক পর্যায়ে রথিন সাহেব ধরেন পড়ে গিয়ে ওনার একটা হাত ভেঙে গেছে। হাত ভেঙে গেলে এখন উনি যদি আশরাফুল সাহেবের বিরুদ্ধে মামলা করে যে ও যদি আমার খেলায় না ডাকতো তাহলে আমার হাত ভাঙতো না, তাহলে ওই আমার হাতটা ভাঙছে, তাহলে এই জায়গায় আশরাফুল সাহেব অব্যাহতি পাবে কত দ্বারাই? 87 দ্বারাই। আশরাফুল সাহেব বলবে যে ওনার ফুটবল খেলায় সচরাচর কারো মৃত্যু বা গুরুতর আঘাতের কোনো অভিপ্রায় মানে আশঙ্কা থাকে না, আর আমার ওরকম কোনো অভিপ্রায় ছিলও না। আর রতিন সাহেবের বয়স 18 বছরের বেশি এবং উনি আমার এই ক্ষেত্রে সম্মতি দিয়েছিল, এই জন্য আমি অব্যাহতি পাবো কত দ্বারাই? 87 দ্বারাই। বুঝতে পারছেন? কিন্তু কথা আছে ভাই, এই জায়গায় আশরাফুল অব্যাহতি পাবে না যদি আশরাফুলের কোনো দুষ্ট বুদ্ধি থাকে। আশরাফুল দেখা গেল ওই খেলার সময় ইচ্ছা করে রতিন সাহেবের ল্যাং মেরে ফেলে দিছে, বা খেলার নিয়ম বিরুদ্ধ ভাবে তারা ধাক্কা দিছে, তাহলে কিন্তু আবার আশরাফুল 87 দ্বারা সুবিধা পাবে না। তাহলে আমার 87 দ্বারা যে জিনিসটা মনে রাখতে হবে, সম্মতি দিতে কত বছরের বেশি ব্যক্তি? 18 বছরের বেশি। যে কাজে সম্মতি দিছে সে কাজে কিসের সম্ভাবনা নাই? মৃত্যু বা গুরুতর আঘাতের কোনো সম্ভাবনা নেই। আচ্ছা, আমরা উদাহরণে চলে আসি। দেখেন, আবুল ও বাবুল আনন্দ করার জন্য পরস্পর ওসি খেলার জন্য একমত হয়। ওসি মানে হলো তরবার দিয়ে খেলা, তলোয়ার, বুঝছেন? কে কে একমত হয়েছে? আবুল আর বাবুল। ওসি খেলা চলাকালে আবুলের কারণে বাবুল আঘাত পায় এবং বাবুলের পা ভেঙে যায়। ওসি খেলার এক পর্যায়ে আবুলের কারণে বাবুল আঘাত পাইছে, বাবুলের পা ভেঙে যায়। এখানে আবুল কোনো অপরাধ করেনি, কারণ ওসি খেলার জন্য আবুল এবং বাবুলের গোল দিবেন কি ছিল? সম্মতি ছিল। এবং অনুরূপ ভাবে ওসি খেলার সময় সংঘটিত যে কোনো আঘাত বহনে তারা কি ছিল? একমত ছিল। তাই দণ্ডবিধির 87 ধারা অনুযায়ী আবুলের কারণে বাবুল যে আঘাত পেয়েছে তার জন্য আবুল কোনো অপরাধ করেনি। কিন্তু আবুল যদি খেলার, আন্ডারলাইন করে, নিয়ম বিরুদ্ধ পন্থা অবলম্বন করে কোনো ক্ষতি করে তাহলে আবুল কি হবে? দায়ী হবে। এখন যদি বলেন যে স্যার এই জায়গায় আবুল বাবুলের বয়স তো বলে নাই, বয়স যেহেতু বলে নাই তাই ধরে নিবেন দুইজনই পূর্ণবয়স্ক, 18 বছরের বেশি। আর নাবালক হলে সুনির্দিষ্টভাবে বলাই থাকতো যে তার বয়স এত বছরের কম। বুঝতেন? 87 দ্বারা বুঝতেন রতিন সাহেব? 87 দ্বারা কি বললাম বলেন, জোরে বলেন।
হুম। আচ্ছা, আমরা আগাই, আমরা অষ্টআশি ধারায় চলে আসি। দেখেন, আচ্ছা দেখেন, 88 ধারাটা আমাদের জন্য যদি একটু পড়ি, সেটা হলো 88 ধারা মৃত্যু ঘটানোর অভিপ্রায় ব্যতীত, এটা বললেন, মৃত্যু ঘটানোর অভিপ্রায় ব্যতীত কোন ব্যক্তির গোল দিবেন কল্যাণার্থে, উক্ত ব্যক্তির গোল দিবেন সম্মতি সহ কৃত কোনো কাজ। আমরা একটু পড়ি, তারপর ব্যাখ্যা দিই। যদি কোনো ব্যক্তি গোল দিবেন 12 বছরের বেশি বয়স্ক, 87-তে কয় বছর ছিল? 18 বছর বেশি, আর এটা হলো কত? 12 বছর বেশি বয়স্ক কোন ব্যক্তির কল্যাণার্থে, কল্যাণার্থে মানে কি? উপকার করার জন্য উক্ত ব্যক্তির গোল দিবেন সম্মতি সহ, গোল দিবেন সম্মতি সহ। সরল বিশ্বাসে আন্ডারলাইন করেন, যদি কোনো কাজ করে এবং উক্ত কাজের ফলে আন্ডারলাইন করবেন, যদি কোনো দুর্ঘটনা বা ক্ষতি সংঘটিত হয়, তাহলে কার্য সংগঠনকারী ব্যক্তিকে ফৌজদারি দায়ী অভিযুক্ত করা যাবে না। বুঝছেন? এই জায়গায় বলছে যে যদি কোনো ব্যক্তি আর একজন ব্যক্তির সম্মতি নিছে, যার বয়স কত? 12 বছরের বেশি, এবং সম্মতি নেওয়ার পরে ওই যে কাজের জন্য সম্মতি নিছে, ওই কাজটা তার কল্যাণের জন্যই করছে, করার পরে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, তাহলে যে ব্যক্তি সম্মতি নিল তারা দায় দেওয়া যাবে না। এটা ডাক্তারের উদাহরণ মনে রাখবো, যে ডাক্তার রোগীর সম্মতি নিছে, রোগীর বয়স হলো ধরেন 12 বছরের বেশি, রোগীরে বললো যে ভাই এই দাঁতের রুট ক্যানেল আমি করব, বাট এই দাঁত যে ঠিক হবে তার কোনো গ্যারান্টি আমি দিতে পারতেছি না, বাট আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব। এবং ঠিকই দেখা গেল যে উনি ওই রুট ক্যানেল করে উনি ওইটা দাঁতটা রক্ষা করতে পারে নাই, এবং ওই রোগী বেশ আহত হয়েছে। এখন রোগী যদি মামলা করে ডাক্তারের বিরুদ্ধে, তখন ডাক্তার দেখাইতে পারে যে ওনার রোগীর বয়স 12 বছরের বেশি, আর এই কাজটা আমি করছি কিসের জন্য? মঙ্গলার্থে, কল্যাণের জন্য, আর সে সম্মতি দিছিল, আর আমি সরল বিশ্বাসে করছি। আর এই যে আমার চেম্বারে সিসিটিভি ফুটেজ আছে, এই যে কনসেন্ট ফর্ম আছে, সে সম্মতি দিছে, প্লাস অন্যান্য সাক্ষী আছে, দেখতে মর্জি হয়। আমার এই জায়গা কোনো দুষ্ট বুদ্ধি ছিল না। উদাহরণ দেখেন, সার্জন ক জানতো যে ক্ষয়কে অপারেশন করলে ক্ষয়ের মৃত্যু হতে পারে, ক জানতো যে ক্ষয়ের অপারেশন করলে ক্ষয়ের কি হতে পারে? মৃত্যু হতে পারে। কিন্তু ক্ষয়ের মঙ্গলের জন্য তার সম্মতি সহ সরল বিশ্বাসে ক অপারেশনটি করে এবং খ কি যায়? মারা যায়। এখানে সার্জন ক কোনো অপরাধ করেনি। বুঝতে পারছেন? এই জায়গায় তাহলে আশরাফুল সাহেব বলেন যে 87 আর 88 ধারার ভিতরে পার্থক্য কি? দুই জায়গায় তো সম্মতি নিছে, ওই জায়গায় কেন 18 বললো, আর এই জায়গায় কেন 12 বললো? দুই ধারার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? আছে। আপনারা সিদ্ধ বলছেন মৃত্যু বা মৃত্যুর আঘাতের সম্ভাবনা নাই, এমন ধরে সম্মতি 18 বছর বয়সের বেশি ব্যক্তিগত সম্মতি দিয়েছে, এবং ওই খেলা একটা অনুষ্ঠিত হলে কিন্তু ওই খেলায় জানে যে মৃত্যু বা মৃত্যুর আঘাতের সম্ভাবনা না, তো ওই সময় যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, তো সেই ক্ষেত্রে যে 27 খেলায় মাত্র। আর অষ্টআশি বছর কি এমন কোনো দুর্ঘটনা ঘটছে 12 বছরের মুমূর্ষু অবস্থা, এখন সেটা কেউ নাই, তো সেই সম্মতি দিয়েছে অপারেশন, ডাক্তার জানে যে অপারেশনটা করলে সে মারা যাইতে পারে, কিন্তু ওই সময় তার কোনো নেগলেস ছিল না বা তার কোনো অসুস্থ ছিল না, তার মূলত অপারেশন করছে কিন্তু ব্যালেন্স মারা গেছে, তখন অষ্টআশি তারা হচ্ছে। মানে আমার কথা হলো যে সার্জনের যে উদাহরণটা, এই উদাহরণটা কেন 87-তে হলো না? 87 মানে কেন 88-তে আমরা দিচ্ছি? 87-তেও তো সম্মতির একটা ব্যাপার আছে। এটা বিষয় হলো 87-তে যে কাজটা করে সেটা কল্যাণার্থে করে না, মানে এমনি সম্মতি নিছে একটা কাজ করে, ঠিক আছে? আর এটা হলো যে কাজটা করছে সেটা হলো কল্যাণার্থে, সরল বিশ্বাসে। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, তাহলে অব্যাহতি পাবে কত ধারায়? 88। এই তো বুঝতে পারছেন, আনন্দ ফুর্তি করার জন্য জীবন মরণ। ঠিক আছে, আচ্ছা, আমরা চলে আসি 89 ধারা। 88 ধারা যদি বুঝে থাকেন, 89 ধারা খুব ইজি। 89 ধারায় যে সম্মতি দিছে তার বয়স 12 বছরের কম বা সে পাগল, তার অ্যাকচুয়ালি সম্মতি দেওয়ার কোনো যোগ্যতা নাই, তার পক্ষে সম্মতি দিছে তার অভিভাবক।
কিন্তু তারপরেও দুর্ঘটনা ঘটে গেছে এবং ডাক্তার সরল বিশ্বাসে কল্যাণার্থে এই কাজটা করেছিল, তাহলে সেই ক্ষেত্রে ডাক্তার অব্যাহতি পাবে কত ধারায়? 89 ধারায়। দেখেন 89 ধারা, অভিভাবকের সম্মতিক্রমে শিশু বা অপ্রকৃতস্থ ব্যক্তির মঙ্গলার্থে সরল বিশ্বাসে কৃত কাজ অপরাধ নয়। তো এটা যদি আমরা একটু পড়ি, দেখেন যে যদি কোনো ব্যক্তি, এই যে দেখেন 12 বছরের কম বয়স্ক, গোল দিয়েন, কত বছরের কম? 12 বছরের কম বয়স্ক বা গোল দিবেন অপ্রকৃতস্থ ব্যক্তির, এখানে বয়সটা 12 বছরের কম বা অপ্রকৃতস্থ ব্যক্তির, গোল দিবেন মঙ্গলার্থে উক্ত ব্যক্তির, আন্ডারলাইন করবেন, অভিভাবক বা আইনানুগ তত্ত্বাবধানকারীর সম্মতি সহ কোনো ক্ষতি ঘটানোর অভিপ্রায় ব্যতীত সরল বিশ্বাসে কোনো কাজ করে এবং উক্ত কাজের ফলে কোনো দুর্ঘটনা বা ক্ষতি সংঘটিত হলে কার্য সম্পাদনকারী ব্যক্তিকে ফৌজদারি দায়ে অভিযুক্ত করা যাবে না। 88 ধারায় সম্মতি দিছিল 12 বছরের বেশি বয়স্ক ব্যক্তি, 89 ধারায় সম্মতি দিচ্ছে কে? 12 বছর কম বয়স্ক, অথবা 12 বছর বেশি হইতে পারে কিন্তু সে উন্মাদ বা অপ্রকৃতস্থ। আর এই জায়গায় সম্মতি দিচ্ছে তার অভিভাবক, এবং এই ক্ষেত্রে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে ওই ডাক্তার অব্যাহতি পাবে কততে? 89। এখন আমি একটা কথা বলি, সেটা হলো যে এই জায়গায় একটা জিনিস খেয়াল করবেন, যদিও ডাক্তার দিয়ে উদাহরণ দিছে কিন্তু তার মানে এই না যে এই ধারাগুলো শুধু ডাক্তারি সুবিধা পাবে, আপনি বিশেষ ক্ষেত্রে আপনিও পেতে পারেন যদি আপনি এই ধারার সুবিধা নিতে পারেন। এই যে দেখেন যে তার ছেলের মঙ্গলের জন্য একজন সার্জনকে দিয়ে অপারেশন করাতে চাই, সার্জন শিশুটির পিতার নিকট থেকে অনুমতি নিয়ে অপারেশন করে, শিশুটি মারা যায়। অনুমতি নিয়েছিল কার কাছ থেকে? পিতার থেকে। এখানে সার্জন কোনো অপরাধ করেনি, কারণ সে শিশুটির অভিভাবকের অনুমতি নিয়ে এবং শিশুর কল্যাণার্থে সরল বিশ্বাসে কার্যটি করেছে। তবে এক্ষেত্রে শিশুটির বয়স অবশ্যই 12 বছর কম হতে হবে। বুঝছেন? তাহলে 88তে সম্মতি দেয় স্বয়ং ওই লোক, আর 89তে সম্মতি দেয় কে? অভিভাবক বা আইনগত প্রতিনিধি। আচ্ছা, এখন একটা জিনিস এভাবে চিন্তা করেন, বাস্তবে কি হয়। বাস্তবে ধরেন আপনি যদি গেছেন, ধরেন আশরাফুল সাহেব ওনার বাইরে নিয়ে গেছে ট্রিটমেন্টের জন্য, এখন বাইরে অপারেশন করা দরকার, এখন যে সম্মতি ফর্মটা দিবে ওই জায়গায় দুইটা কথা লেখা থাকে, হয় রোগী দেবে নাহলে রোগীর কে? অভিভাবক। তাহলে এই জায়গায় যদি রোগীর বয়স 12 বছরের বেশি ধরেন, সে স্বয়ং দিতে পারে, অথবা রোগীর বয়স 12 বছরের বেশি কিন্তু সে বললো যে উনি আমার অভিভাবক, তাহলে আশরাফুল সাহেব সম্মতি দিলেও কিন্তু প্রযোজ্য হবে। তার মানে অভিভাবকের কথা আসলে হচ্ছে 89, আর স্বয়ং ওই ব্যক্তির কথা আসলে কত? 88। আচ্ছা, আমরা চলে আসি 92 ধারা। 92 ধারা খুবই 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 গুরুত্বপূর্ণ, এবং 92 ধারা অ্যাকচুয়ালি 88 এবং 89 এর একটা আপডেটেড সেকশন। কিভাবে? 88তে সম্মতি দিছিল একজন, 89তে সম্মতি দিছিল আরেকজন, কিন্তু 92 ধারায় বলতেছে যে ডাক্তার কাজটা করছে কিন্তু কারোরই সম্মতি নেওয়ার সুযোগ ছিল না। এমন গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে করছে যে এই পরিস্থিতিতে কারোরই সম্মতি নেওয়ার কি সুযোগ ছিল না। তাহলে সেই ক্ষেত্রে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে অব্যাহতি পাবে কত ধারায়? 92 ধারায়। আগে শুনেন, ধরেন সড়ক দুর্ঘটনা হওয়ার পরে সাথে সাথে অনেক পেশেন্ট হসপিটালে চলে আসে, এবং ওই সময় কে কার আত্মীয় কে কার অভিভাবক এটা কিন্তু জানার সুযোগ থাকে না। ওই সময় ডাক্তার যদি কারো কোনো অপারেশন করে এবং দেখা গেল সে মারা গেছে, তাহলে ডাক্তারের বিরুদ্ধে ডাক্তার তো ওই মুহূর্তে ওই রোগীর সম্মতি নেওয়ার সুযোগ নাই, রোগীর আত্মীয় স্বজনেরও সম্মতি নেওয়ার সুযোগ নাই। ডাক্তার সাহেবের কাজটা করছে তো সরল বিশ্বাসে মঙ্গলার্থে, তাহলে ওই মুহূর্তে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে ডাক্তার সাহেব অব্যাহতি পাবে 92 ধারায়। বুঝছেন? এলো একটা উদাহরণ। আর একটা উদাহরণ হলো, একটা ঘরের উপরে আগুন ধরছে, আগুন ধরার পরে এখন আমরা সিনেমায় যেরকম দেখি যে নায়ক উঠতার পরে এখন ছোট একটা বাচ্চা আছে, এখন ওই বাচ্চারে বাঁচানো দরকার, বাচ্চাও ধরেন অচেতন, মানে তার কোনো জ্ঞান নাই, আর নিচে একদল লোক আছে একটা কম্বল ধরে রাখছে, তাহলে বাচ্চারা বাঁচাইতে হলে উপর থেকে নিচে কি করতে হবে? নিক্ষেপ করতে হবে। এখন নায়ক জানে নিক্ষেপ করলে ওই বাচ্চা কম্বলের উপর পড়তেও পারে নাও পড়তে পারে, এখন ওই বাচ্চার সম্মতি নেওয়ার তো সুযোগ নাই, আর অভিভাবকের সম্মতি নেওয়ার সুযোগ নাই। বাচ্চারে ফেলতে ধরেন বাচ্চা ওই কম্বলের অর্ধেক পড়ছে অর্ধেক পড়ে নাই, বা কম্বলের নিচে না পড়ে পাশে পড়ে মারা গেছে, তাহলে নায়ক অব্যাহতি পাবে কত ধারায়? 92। বুঝছেন? আর একটা উদাহরণ আছে যে একজন লোকরে বাঘে ধরে নিয়ে গেছে। সুন্দরবনে গেলে, আপনারা যখন সুন্দরবনে যাবেন ওই জায়গায় আমরা তো গেছিলাম 27 তারিখে, ওই সুন্দরবন না, 3 দিনের ট্যুরে গেলে
ওই দুবলরচর, হিরন পয়েন্ট, জামতলা, কটকা সব দেখায়। ওই জায়গায় যখন আপনার বনের গভীরে নিয়ে যাবে তখন একজনের সাথে গানম্যান থাকে, গানম্যান, প্রতিজন লোকের সাথে গানম্যান থাকে, প্রতিজন না মানে এক দলের সাথে একটা গানম্যান থাকে, বন্দুক থাকে ওনার কাছে, এবং ওনারা বলে যে এই বনের মধ্যে হাঁটার সময় আপনারা কোনো শব্দ করবেন না, নিরিবিলি চুপচাপ হেঁটে যান। এখন দেখা গেল একজন লোকরে বাঘে পা টেনে নিয়ে যাচ্ছে, তাহলে গানম্যান তো যদি গুলি করে তাহলে ওই লোকের কি সম্মতি নেওয়ার সুযোগ আছে যে আপনার গুলি করবো কিনা? আবার অভিভাবকরা যদি ফোন দিয়ে জিজ্ঞেস করে যে আপনার ছেলেরে নিয়ে যাচ্ছে, আমি কি বাঁচাবো কিনা, এটাও তো সম্ভব না। আবার গুলি করলে বাঘেরও লাগতে পারে, ওরও লাগতে পারে, যেহেতু একটা মুভিং অবজেক্ট দৌড়াচ্ছে। কিন্তু গানম্যান যদি কোনো গুলি করে, দেখা গেল যে গুলিতে ওই যাকে নিয়ে যাচ্ছিল সেও ক্ষতিগ্রস্ত হয়েছে, তাহলে এই ক্ষেত্রে গানম্যান অব্যাহতি পাবে কত ধারায়? 93 ধারায়। তাহলে আমরা তিনটা উদাহরণ মনে রাখবো, একটা হলো ওই ডাক্তারের উদাহরণ, আর একটা হলো ওই যে না আগুন ধরার উদাহরণ, আর একটা হলো কি এই যে বাঘে নিয়ে যাচ্ছে। সবগুলোতেই কোনো কোনো ইসের মানে সম্মতি নেওয়ার কি ছিল না, সুযোগ ছিল না। So, একটু পরে দেখেন 92 ধারা, সম্মতি ব্যতিরেকে কোন ব্যক্তির, সম্মতি ব্যতিরেকে বলতেন, সম্মতি ব্যতিরেকে কোন ব্যক্তির মঙ্গলার্থে সরল বিশ্বাসে কৃত কাজ অপরাধ নয়। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির সম্মতি ব্যতীত বা উক্ত ব্যক্তির কোনো অভিভাবক বা তত্ত্বাবধানকারীর সম্মতি ব্যতীত, মানে অভিভাবকের সম্মতি নেওয়ার সুযোগ ছিল না, ওই ব্যক্তিরও সম্মতি নেওয়ার কি ছিল না, সুযোগ ছিল না, উক্ত ব্যক্তির মঙ্গলার্থে কোনো ক্ষতি সংগঠনের অভিপ্রায় ব্যতীত সরল বিশ্বাসে কোনো কাজ করে, উক্ত কাজের ফলে কোনো দুর্ঘটনা বা ক্ষতি সংঘটিত হলে কার্য সম্পাদনকারী ব্যক্তিকে ফৌজদারি দায়ে অভিযুক্ত করা যাবে না। তবে এখানে শর্ত হলো যে দেখেন, ইচ্ছাকৃতভাবে মৃত্যু ঘটানো বা মৃত্যু ঘটানোর প্রচেষ্টার ক্ষেত্রে এই ধারার বিধানাবলী প্রযোজ্য হবে। অর্থাৎ যদি কেউ ইন্টেনশনই থাকে যে না মনে মনে দুষ্ট বুদ্ধি আছে, কোনো সরল বিশ্বাস নাই, তাহলে আবার সে 92 ধারার সুবিধা পাবে না। আর ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত ঘটানো বা গুরুতর আঘাত ঘটানোর প্রচেষ্টার ক্ষেত্রে অত্র ধারার বিধানাবলী প্রযোজ্য হবে না। মানে ওই যে আপনার মূল কথা হলো সরল বিশ্বাস ছিল না, সরল বিশ্বাস না থাকলে কিন্তু 92 ধারার সুবিধা পাওয়া যাবে না। সো এখানে তিনটা উদাহরণ আছে, আমরা তিনটা উদাহরণ একটু কষ্ট করে পড়ে ফেলি। দেখেন উদাহরণ 1, সার্জন কয়েকটি শিশুকে এমন দুর্ঘটনায় আপতিত দেখতে পান যে অবিলম্বে তার অপারেশন না করলে তার মারাত্মক ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। এদিকে শিশুটির অভিভাবকের নিকট আবেদন করারও যথেষ্ট সময় নেই। ক, সরল বিশ্বাসে শিশুটির মঙ্গল কামনা করে অপারেশন করে, এখানে ক কোনো কি করেনি, অপরাধ করেনি। বুঝছেন? বইতে আর একটা উদাহরণ আছে যে ডাক্তার একজন রোগীরে পায়, এই মুহূর্তে তার মাথায় খুলি সিদ্ধ করা দরকার, এখন তার সম্মতি নেওয়ার সুযোগ নাই, আবার অভিভাবকেরও সম্মতি নেওয়ার সুযোগ নেই। ডাক্তার যদি খুলিতে কোনো ছিদ্র করে তাহলে ডাক্তার অব্যাহতি পাবে কততে? 92। উদাহরণ 2 দেখেন, শিশু ক একটি জ্বলন্ত ঘরে আছে, নিচে লোকজন একটি কম্বল ধরে রেখেছে, ঘরের ভিতরে খ অন্য কোনো উপায় না পেয়ে সরল বিশ্বাসে শিশুটিকে বাঁচানোর জন্য ক নামক শিশুটিকে ঘরের ছাদ থেকে নিক্ষেপ করে। খ জানতো যে উক্ত নিক্ষেপের ফলে শিশুটির মৃত্যু ঘটতে পারে, তবে শিশুটির মৃত্যু কামনা না করে এবং শিশুটির মঙ্গল কামনা করে সে উক্ত কার্যটি করে। এই ক্ষেত্রে যদি এমন হয় যে উক্ত নিক্ষেপের ফলে শিশুটি মৃত্যু মুখে পতিত হয়, পতিত না, রফলাটা কেটে দেন, পতিত হয়, পাইছেন? মৃত্যু মুখে পতিত লেখা না, ওই জায়গায় পতিত হয়, পতিত। দীপিকা খুঁজে পাচ্ছেন না নাকি? এই যে হ্যাঁ, পতিত না, কি হবে? পতিত, রফলা কেটে দেন, তবুও খ কোনো অপরাধ করে নাই। আমরা উদাহরণ 3 উদাহরণ 3টা চলে আসি। দেখেন উদাহরণ 3, একটি বাঘ জহিরকে টেনে নিয়ে যায়। ক বাঘটির প্রতি গুলি ছোড়ে, ক জানতো উক্ত গুলিতে জহিরের মৃত্যু ঘটার সম্ভাবনা আছে, তবে সে জহিরকে মারার ইচ্ছা ব্যতি রেখে এবং জহিরের মঙ্গলার্থে সরল বিশ্বাসে গুলি ছোড়ে। ক এর গুলিতে জহির মারাত্মকভাবে আহত হয়, এই ক্ষেত্রে ক কোনো কি করে নাই, অপরাধ করে নাই। তো তাহলে এখানে মনে রাখেন আমাদের সম্মতির যে ব্যাপারগুলো, কয়েকটা ধারায় সম্মতি পেলাম, 87-তে সম্মতি দেয়, 88-তে সম্মতি দেয়, 89-তে সম্মতি দেয়। সম্মতি দেয় না কততে? 92-তে। জি হ্যাঁ, সুযোগ নাই। জি, এখন কোন প্রশ্ন আছে কিনা? 87, 88, 89
আর 92 এর মধ্যে একটাই পার্থক্য যে ওই তিনটা ক্ষেত্রে সম্মতি দেয়, কেউ না কেউ দেয়, জি স্যার। আর 92-তে কারোরই সম্মতি দেওয়ার সুযোগ নাই। আমরা চলে এসেছি 90 ধারা, যেগুলো সম্মতি না, মানে ওই যে 87, স্যার 88, 89-তে যে হ্যাঁ বলেন। স্যার ধারাগুলো আগে 92 আগে, তারপরে 90 এইভাবে কেন স্যার? আচ্ছা, 92 আগে আর 90 এইভাবে কেন, তাই? জি স্যার। যারা এই জায়গা, আচ্ছা আমি উত্তর দিই, এই জন্য কেন, যাতে আপনার মনে রাখতে সুবিধা হয়। কারণ ওই যে আপনি কি ক্লাস শুরু থেকে করছেন তপন? না স্যার, আমি আচ্ছা শুরু থেকে করতে পারিনি স্যার। আচ্ছা, এই জন্য বুঝেন নাই। 87-তে 18 বছরের বয়সের বেশি ব্যক্তি সম্মতি দেয়, 88-তে সম্মতি দেয় 12 বছরের বেশি বয়স্ক ব্যক্তি, জি স্যার। আর 89-তে সম্মতি দেয় 12 বছরের কম বয়স্ক ব্যক্তি বা পাগল উন্মাদের অভিভাবক। এবং সম্মতি দেওয়ার ফলে যদি কোনো মানে দুর্ঘটনা ঘটে, তাহলে ওই ব্যক্তিকে দায়ী করা যাবে না। এই তিনটা ক্ষেত্রে হলো সম্মতি দেয়। আর 92, 87, 88, 89 পরে কেন 92 আনলাম, কারণ ওই তিনটা ধারায় সম্মতি দেয়, কিন্তু 92-তে সম্মতি দেওয়ার সুযোগ নাই, কিন্তু তারপরেও সরল বিশ্বাসের মঙ্গলার্থে যদি কোনো কাজ করে তাহলে সেটা অপরাধ হবে না। এখন 87, 88, 89 পর 92 আনার কারণ এইটা যে এই তিনটা ধারার সাথে এই 92 এর সম্পৃক্ততা আছে, এই জন্যই 3-4টা ধারা একসাথে আলোচনা করা। জি স্যার, বুঝছি। আপনি রেকর্ড ক্লাসটা দেখে নিন, তাহলে ভালো বুঝতে পারবেন। দেখেন জি স্যার, তো শুরু থেকে ছিলাম না স্যার। 90 ধারা দেখেন, 90-তে বলতেছে যে যেগুলো সম্মতি না, মানে যেগুলো সম্মতি না মানে হলো যে আপনি সম্মতি দিছেন, ওই যে 18 বছরের বেশি বয়স্ক সম্মতি দিছে, 12 বছরের বেশি বয়স্ক সম্মতি দিছে, অভিভাবক সম্মতি দিছে, বাট সম্মতি দেওয়ার পরেও ওই ওই ব্যক্তিরা ওই অপরাধীরা দায়ী করতে, ওই ব্যক্তিরা দায়ী করতে পারে যে আমি সম্মতি দিছি, তাতে কি, তুমি সম্মতি তো আমার কাছ থেকে জোর করে নিছো, তুমি সম্মতি তো আমার ভয় দেখাইয়া নিছো, তুমি সম্মতি তো আমার ভুল বর্ণনা দিয়া নিছো, তো আমার ওই সম্মতির কোনো দাম নাই। দেখেন তাহলে কোন কোন 90 ধারার অধীন নিম্নলিখিত সম্মতিগুলো সম্মতি বলে গণ্য হবে না, কে কে দেখেন। আমরা যদি একটু পড়ি, 1 নম্বরে যদি দেখেন ক্ষতির ভয়ে প্রদত্ত সম্মতি। আমি যদি রথিন সাহেবরে বলি যে রথিন সাহেব চলেন আমরা ফুটবল খেলি, ফুটবল যদি না খেলেন তাহলে কিন্তু কোর্ট কাছারিতে আপনার নামে বাজে কথা রটাই দিব, ভয় দেখাইছে, এবং উনি খেলছে, ওনার পা ভেঙে গেছে ফুটবল খেলে। এখন উনি আমার বিরুদ্ধে মামলা করতে পারবে যে স্যার উনি আমারে, আমি যদিও সম্মতি দিছি খেলার, বাট আমার সম্মতি আদায় করছিল কেমনে, আমার ক্ষতির ভয় দেখায়। তো এই সম্মতির কোনো দাম নাই। বিষয়ের ভুল বর্ণনা দিয়ে কারণে প্রদত্ত সম্মতি। আপনি ব্লগ করেন, ইউটিউব করেন, টিকটক করেন, ভিডিও বানান, আপনি বেশি ভিউয়ের আশায় একজন সাপুরিয়া বলতেছে যে এই সাপের কামড় যদি আপনি খান, এই সাপ কামড় খাইলে আমি 20 তোলার ক্ষমতা আমার আছে, এবং আপনি আপনার ক্যামেরাম্যানে ঠিক করছেন যে আমি সাপের কামড় খাচ্ছি, অনেক ভিউ পাবেন। সাপের কামড় খাওয়ার পরে ওই যে সাপুরে সে আর বিষ তুলতে পারে নাই, কিন্তু সে আপনার আশ্বস্ত করছিল যে সে বিষ তুলতে পারবে, এবং আপনি সম্মতিও দিছিলেন, তবুও ওই সাপুরিয়ারে দায়ী করা যাবে। কেন দায়ী করা যাবে? কারণ সে ভুল বর্ণনা দিয়ে আপনার সম্মতি নিয়েছিল। অপ্রকৃতিস্থ ব্যক্তি কর্তৃক প্রদত্ত সম্মতি, পাগল ব্যক্তির সম্মতির কোনো দাম নাই, বুঝছেন? মাতাল ব্যক্তি কর্তৃক প্রদত্ত সম্মতি, তাতে সে স্বেচ্ছায় মাতাল হোক আর অনিচ্ছায় মাতাল হোক, মাতাল ব্যক্তির কোনো কথায় দাম দেওয়া যাবে না, সুস্থ হওয়ার পর সম্মতি আবার নিতে হবে। 12 বছরের কম বয়স্ক ব্যক্তি কর্তৃক প্রদত্ত সম্মতি, এবং যদি এমন কোন ব্যক্তি সম্মতি দেয় যার বয়স কত, 12 বছরের কম, তাহলে 12 বছরের কম বয়স্ক ব্যক্তির সম্মতিরও কোনো আইনগত ভিত্তি নেই। তা আমরা এখানে একটা উদাহরণ যদি পড়ি, দেখেন যে কয়েকজন সাপুড়ে সে দাবি করে যে সাপে কামড় দিলে সে বিষ নামাতে পারে, এবং একজন দর্শক খকে তার কাছে থাকা সাপের কামড় খেতে বলে, এবং সে বিষ নামিয়ে তা প্রমাণ করবে। খ রাজি হয় এবং সাপের কামড়ে মারা যায়। এখানে ক কি করেছে? অপরাধ করেছে। সাপুড়িয়া কি করেছে? অপরাধ করেছে, যেহেতু ভুল ধারণা দিয়ে সে সম্মতি আদায় করেছে। বুঝতে পারছেন? তাহলে আমরা 90 ধারাতে পেলাম যে যেগুলো কি না সম্মতি, যেগুলো সম্মতি না, যে আপনি সম্মতি দিলেও এই সম্মতিগুলো ক্ষতির ভয় দেখে আদায় করা হয়, ভুল বর্ণনা দিয়ে আদায় করা হয়,
মাতাল ব্যক্তির কাছ থেকে আদায় করা হয়, পাগল ব্যক্তির কাছ থেকে আদায় করা হয়, বা এমন কোন ব্যক্তির কাছ থেকে আদায় করা হয় যার বয়স 12 বছরের কম, এইগুলো কিন্তু সম্মতি বলে বিবেচিত হবে না। আমরা 91 ধারাটা পড়ে ফেলি। দেখেন, যে কাজ শুরু থেকে অবৈধ সম্মতি দিয়ে তা কখনো বৈধ করা যায় না। কিছু কিছু কাজ আছে, এটা ভয়েড এব ইনিশিও, দ্যাট মিনস মানে এটা শুরু থেকেই অবৈধ। এটা আপনি যতই সম্মতি দেন না কেন, এটা কখনো কি হবে না, বৈধ হবে না। উদাহরণস্বরূপ বলা যায় যে গর্ভপাত, কজিং মিসক্যারিজ, গর্ভপাত যদি কেউ করে, ওই নারীরও যদি সম্মতি থাকে, তবুও সেটা কি অপরাধ। সম্মতি কখনো এটাকে বৈধ দেওয়া যায় না। দুইজনে একসাথে বসে গাঁজা খাইছেন, এখন বলতেছে যে ও বলতেছে ইওরানার আমি তো গাঁজা খাইতাম না, ও আমার কাছ থেকে সম্মতি নিছে, এই কারণে ও আমার প্ররোচিত করছে। আরে বেটা, প্ররোচিত যতই করুক, তুই তো সম্মতি এমন কাজে দিছিস যে কাজটা শুরু থেকেই কি অপরাধ। তাহলে যে কাজ শুরু থেকেই অপরাধ, সেই কাজটা কখনো কি হতে পারে না, বৈধ হতে পারে না। যদি দেখেন, যদি কোনো কাজ আইন অনুযায়ী শুরু থেকে অবৈধ হয়, তবে শুধুমাত্র সম্মতি প্রদান করে উক্ত কাজকে কি করা যায় না, বৈধ করা যায় না। উদাহরণ যদি আমরা পড়ি, নারীর মঙ্গলার্থে জীবন রক্ষার কারণ ব্যতীত অন্যান্য, এটা নারীর মঙ্গলার্থে জীবন রক্ষার কারণ ব্যতীত অন্যান্য সকল ক্ষেত্রে গর্ভপাত করানো একটি বেআইনি বা অবৈধ কাজ। মানে গর্ভপাতটা একটা ক্ষেত্রেই বৈধ, যে ক্ষেত্রে ওই নারী এমনই অসুস্থ যে গর্ভপাত করানো না হলে উনি নিজেই মারা যেতে পারেন, শুধুমাত্র ওই একটা ক্ষেত্রেই গর্ভপাত বৈধ। এছাড়া অন্যান্য সকল ক্ষেত্রে গর্ভপাত কি অবৈধ। তাই মঙ্গলার্থ ব্যতীত শুধুমাত্র সম্মতি প্রদান করে গর্ভপাত করানোকে বৈধ করা যায় না। তাহলে আমরা 91 ধারা মনে রাখবো, যে কাজ শুরু থেকেই অপরাধ, সম্মতি কখনো সেই কাজকে কি করতে পারে না, বৈধ করতে পারে না। হ্যাঁ বিথিকা বলেন। সেটাই হচ্ছে না। হ্যাঁ, আচ্ছা দেখেন, আমরা 93 ধারাটা একটু পড়ে ফেলি। ধারা 93, সরল বিশ্বাসে কৃত যোগাযোগ অপরাধ নয়। সরল বিশ্বাসে কৃত যোগাযোগ অপরাধ নয়, এটার অর্থ কি? এটার অর্থ হলো যে আপনি যদি আগের মতো, মানে সরি, আপনি যদি মানে কাউকে কোনো সংবাদ দিতেন, এবং ওই সংবাদের ফলে আপনি তো তার সরল বিশ্বাসে দিচ্ছেন, কিন্তু ওই সংবাদের ফলে সে মর্মাহত হয়ে তার ক্ষতি হয়ে গেছে, প্যারালাইজড হয়ে গেছে, মারা গেছে, তাহলে আপনার দায় দেওয়া যাবে না। আমি আপনাদের পড়াচ্ছি, আমি যদি বলি যে আরে পড়ালেখার যে গতি, এইভাবে পড়ালেখা যদি উন্নতি, মানে পড়ালেখা যদি বেশি বেশি না করা হয়, রেগুলারিটি মেনটেন না করেন, তাহলে কিন্তু আপনি জীবনেও পাস করতে পারবেন না। এই কথা শুনে আপনি মাথা ঘুরে পড়ে যে দাঁত একটা পড়ে গেছে, মাথা ফেটে গেছে, কারণ আমার বিরুদ্ধে মামলা করলেন যে উনি আমার ভয় দিছে। তাহলে আমি কিন্তু আপনার মঙ্গলের জন্য এই কাজটা করছি। এবং সরল বিশ্বাসে কি যোগাযোগ, ডাক্তার অনেক সময় রোগীরে বলে যে আপনার ক্যান্সার হয়েছে, আপনি বাঁচবেন না। এখন ডাক্তারের এই কথাটা, কিছু কিছু ডাক্তার আছে মুখ পোড়া, আর কিছু কিছু ডাক্তার আছে বুঝাই বলে, কিছু কিছু ডাক্তার আছে সরাসরি বলে। তো যেভাবেই বলুক না কেন, ডাক্তার তো উদ্দেশ্য আপনার হত্যা করা না, আপনি বেঁচে থাকুন, এটাই ডাক্তার চাই। এখন ডাক্তার যদি প্রমাণ করতে পারে যে সে আসলে সরল বিশ্বাসে এই যোগাযোগটা করছে, কিন্তু তার কথা শুনে আপনি তো শেষ হয়ে গেছেন, তাহলে ডাক্তারের বিরুদ্ধে যদি মামলা করেন, ডাক্তার অব্যাহতি পাবে কত ধারায়, 93 ধারায়। এই যে দেখেন, দণ্ডবিধি 93 ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তির মঙ্গলের জন্য, আন্ডারলাইন করেন, কিসের জন্য, মঙ্গলের জন্য
কোনো সংবাদ প্রেরিত হয়, তাহলে যে ব্যক্তির নিকট সংবাদ প্রেরিত হয় সেই ব্যক্তির কোনো ক্ষতি সাধন হলে কাজটি যেহেতু সরল বিশ্বাসে সংগঠিত হয়েছে, তাই সেটা কোনো অপরাধ হবে না। বুঝছেন? আমরা যদি উদাহরণে চলে আসি, যে একজন চিকিৎসক সরল বিশ্বাসের রোগীকে বলেন যে আপনি আর বাঁচবেন না, এই জায়গায় চিকিৎসকের যে খারাপ উদ্দেশ্য ছিল না, তার প্রমাণ কি? সরল বিশ্বাসে। এটা উক্ত রোগী মানসিক আঘাত পেয়ে মারা যায়, এক্ষেত্রে চিকিৎসক কোনো অপরাধ করে নাই, যেহেতু তিনি কি করেছেন? সরল বিশ্বাসে কাজটি করেছেন। তাহলে সরল বিশ্বাসে যদি কাজগুলো করে থাকে, তাহলে ডাক্তার অব্যাহতি পাবে কত ধারায়? 93 ধারায়। সো আমরা একটু মিলাই আসেন, যে শুরু থেকে মিলাই, যে 93 ধারা পর্যন্ত আমরা পড়ে ফেলেছি। 76-এ পড়ছিলাম আইন দ্বারা বাধ্য বলে ঘটনাগত ভুল, 79-তে পড়ছিলাম আইন দ্বারা সমর্থিত বলে ঘটনাগত ভুল, 77-এ পড়ছিলাম বিচারকের কার্য, 78-এ পড়ছিলাম আদালতের রায় অনুসারে যদি কোনো কার্য করে, ওই যে জল্লাদ, 80-তে পড়ছিলাম আইনানুগ কার্য সম্পাদন করলে কোনো দুর্ঘটনা ঘটলে অপরাধ না, কুড়ালের উদাহরণ, 81-তে পড়ছিলাম বৃহত্তর ক্ষতি ক্ষুদ্রতর ক্ষতি, জাহাজের উদাহরণ, 82-তে পড়ছিলাম 9 বছরের কম বয়স্ক শিশু কোনো অপরাধ করলে অপরাধ না, 83-তে পড়ছিলাম 9 বছরের বেশি 12 বছরের কম অপরিণত বোধ শক্তি সম্পন্ন, 84-তে পড়ছিলাম পাগল উন্মাদ, এরা যদি কোনো কাজ করে অপরাধ হবে না, 85-তে পড়ছিলাম অনিচ্ছাকৃত মাতলামির কারণে কোনো কাজ করলে অপরাধ হবে না, 86-তে পড়ছিলাম স্বেচ্ছায় মাতলামি করলে অপরাধ হবে, অব্যাহতি পাবে না, 87-তে পড়ছি 18 বছরের বেশি বয়স্ক ব্যক্তি সম্মতি দিয়ে যদি আনন্দের জন্য কোনো কিছু করে, ওই যে বিথিকার ভাষায় আনন্দ ভর্তি, 18 বছরের বেশি, তাহলে অপরাধ হবে না। 88 ধারায় বলছিল 12 বছরের বেশি বয়স্ক ব্যক্তি সম্মতি নিয়ে তার মঙ্গলার্থে যদি কোনো কাজ করে বা দুর্ঘটনা ঘটে যায়, তাহলে ডাক্তার অব্যাহতি পাবে কততে? 88। 89-তে পড়ছিলাম 12 বছরের কম বয়স্ক বা পাগল উন্মাদ, তার সম্মতি দেওয়ার যোগ্যতা নাই, সম্মতি দিছে কে? অভিভাবক, দুর্ঘটনা ঘটলে অব্যাহতি পাবে 89। 87, 88, 89 এর উল্টা কত? 92। 92-তে কারোরই সম্মতি নেওয়ার সুযোগ ছিল না, কাজ করছে, দুর্ঘটনা ঘটে গেছে, অব্যাহতি পাবে কততে? 92-তে। ওই যে আগুন, বাঘ আর ডাক্তার, ঠিক আছে। আর 90-তে পড়ছি যে কোনগুলো সম্মতি না, 91-তে পড়ছি যে কোনো কাজ মানে যে কাজ শুরু থেকে অবৈধ, সম্মতি কখনো সেটাকে বৈধ দিতে পারে না, গর্ভপাত। আর 93-তে পড়ছি সরল বিশ্বাসে কৃত যোগাযোগ কোনো অপরাধ না। তো 94, 95 থেকে 106 এটা আমরা আগামীকাল পড়বো, আগামীকাল সকালে আসেন, আজকে অনেকেই পড়ে ফেলছি, আশা করি এই ক্লাস লেকচারটা দেখে ফেলবেন, আরো ধারণা হবে, এগুলা লাগবে অবশ্যই। আর শনিবারে কিন্তু আমাদের পরীক্ষা আছে, ফৌজদারি কার্যবিধির 1 থেকে 4 50 মার্কের পরীক্ষা, আশা করি সবাই অংশগ্রহণ করবেন, 2 ঘন্টার পরীক্ষা। আর আজকে এই পর্যন্তই, যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, না হলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আর যারা এখনো ভর্তি হন নাই বা বকেয়া আছে, অনলাইনে যারা আছেন, এগুলা নিয়ে চিন্তা করেন, এগুলা পরিশোধ করেন, ঠিক আছে। অনেকে আছেন নভেম্বর মাসে পেমেন্ট করছেন, বাট এই যে জানুয়ারি মাসের 29 তারিখ আপনাদের একাধিকবার আমি পার্সোনালি নক করার পরেও কোনো ভালো রেসপন্স করেন নাই, এদিক থেকে একটু মানে সচেতন হইতে হবে, ঠিক আছে। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।